কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো তোমরা সবাই। আজকে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের লেকচার 11। তো তোমরা যারা আছো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং তোমাদের পরিচিত যারা রয়েছে সবাইকে দ্রুত মেনশন দিয়ে দাও। আর কিছুদিনের মধ্যে হচ্ছে তোমাদের এইচএসসির পরীক্ষার রেজাল্ট দিবে। বুঝতে পারতেছি যে হচ্ছে সবাই অনেক ঘাবড়ে আছো, কারণ স্বাভাবিক বিষয়, রেজাল্টের আগের দিন হচ্ছে আমাদেরও সেম অবস্থা ছিল। কিন্তু রেজাল্ট হচ্ছে আলটিমেটলি আমাদের সব কিছু নির্ধারণ করবে না। দেখা যাচ্ছে হচ্ছে 3 মাস পর তোমাদের যে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে, অ্যাডমিশন টেস্টের পরে হচ্ছে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার এইচএসসি ব্যাকগ্রাউন্ড কি ছিল, সবাই জিজ্ঞেস করবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। যার কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে তোমাদের এই যে পরীক্ষা রেজাল্টের যে হচ্ছে ভয়ভীতি এইগুলো কাটিয়ে পড়াশোনায় হচ্ছে মনোযোগ দাও। রেজাল্ট কেমন হলো দরকার নেই, তোমার যদি জিপিএ 5 না আসে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে তোমার যদি জিপিএ 3 পয়েন্ট আসে তখন কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারতেছো। তোমার 3 আর 3.5 যদি আসে তুমি কিন্তু বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারতেছো। তো যার কারণে আমি বলবো তোমরা হচ্ছে এই রেজাল্ট নিয়ে কোনো ভয়ভীতি করবে না। আর সকলের অবস্থা কেমন কেমন আছো সকলে একটু জানিয়ে দাও কমেন্টে। আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? পড়াশোনার আপডেট একটু জানাও যে এখন পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা, অর্পিতা জিজ্ঞেস করেছে কেমন আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আচ্ছা, তোমাদের পড়াশোনা সবার কেমন চলতেছে একটু জানাও তো আমাকে। একটু কমেন্ট করে জানাও যে তোমাদের সবার পড়াশোনা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, নাকি সারাদিন শুধুমাত্র দুশ্চিন্তাই করতেছো যে হচ্ছে 16 তারিখ হচ্ছে রেজাল্ট দিবে, রেজাল্ট জানি কেমন হয়। রেজাল্টের ভীতি ভয় কাটিয়ে উঠতে হবে, কিন্তু রেজাল্ট নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে? আচ্ছা, সবাই জিজ্ঞেস করতেছো ভালো না ভাইয়া। রেজাল্ট নিয়ে টেনশন করা যাবে না, রেজাল্ট কিছু না, রেজাল্ট যেমন আসার আসুক। কারণ কি, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার অনেক ফ্রেন্ড আছে, অনেক বন্ধু বান্ধব আছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাদের জিপিএ অ্যারাউন্ড হচ্ছে 4 পয়েন্ট বা 3.759 এমন সামথিং ছিল, কিন্তু অ্যাডমিশনে দেখা যাচ্ছে হচ্ছে তারা ভালো প্রস্তুতি নিয়েছে। তো তোমরা আশা করি এভাবে হচ্ছে তোমাদের প্রস্তুতি নিবে। যদি এভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমরা অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করবে। আচ্ছা, একজন বলতেছে কে এটা, বৃষ্টি বলতেছে সেই খারাপ। খারাপ হলে চলবে না, অবস্থা কিভাবে খারাপ হয়, অবস্থা সবসময় হচ্ছে ভালো থাকতে হবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি আজকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তোমাদের অনেকে দেখছো হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে, কিন্তু তোমরা যেগুলো দেখছো হচ্ছে অনলাইনে সবাই হচ্ছে অনুমান করে বলতেছে, অ্যাজাম্পশন করে বলতেছে। কারণ কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আমি হচ্ছে তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটের নামটা হচ্ছে তোমাদেরকে লিখে দেই। অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে du.ac.bd। সে ওয়েবসাইটে তোমাদের রেজাল্টের নোটিশ দিয়ে দেওয়া হবে। এই যে ওয়েবসাইটের নামটা হচ্ছে, আমি একটা পোস্ট করেছি, পোস্টে হচ্ছে কমেন্টে বলে দিয়েছি যে হচ্ছে এই যে এই ওয়েবসাইট, তোমরা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা দেখতেছো, এই যে এই ওয়েবসাইটে হচ্ছে তোমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে নোটিশ, এই নোটিশ হচ্ছে এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তো আপাতত এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি। কারণ কি, কারণ হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্টের 1 সপ্তাহ পর সাধারণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার দিয়ে থাকে। যখন সার্কুলার দেয় ওইখানে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সময়, ভর্তি পরীক্ষার টাইম কবে হবে সবকিছু ওই সার্কুলার হচ্ছে দেওয়া থাকে। তো এখন সার্কুলার দেওয়ার হচ্ছে কোনো সম্ভাবনা নেই। এখন অনেক অনলাইন মিডিয়াতে বলতেছে যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অমুক তারিখ হবে। এগুলো জাস্ট হচ্ছে অ্যাজাম্পশন। তারা হচ্ছে অনুমান করে বলতেছে যে বিগত বছর হচ্ছে এমন এমন টাইম পরীক্ষা হচ্ছিল, তো তার কারণে তারা হচ্ছে এমন টাইম হচ্ছে বলে দিচ্ছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে 20 ডিসেম্বর হওয়ার কথা ছিল। তো 20 ডিসেম্বর হচ্ছে পরীক্ষা হবে না, কারণ এটা অফিসিয়াল কোনো নোটিশ না, এটা হচ্ছে অনুমান করে, গত বছরের অনুমান করে হচ্ছে তারা বলেছে যে 20 ডিসেম্বর হতে পারে।
আচ্ছা, তোমাদেরকে তো আমি হচ্ছে গত ক্লাসে জিকের 6টি টপিক দিয়েছি। আমি যেই যেই টপিকগুলো তোমাদেরকে দিব, এই টপিকের আদ্য প্রান্ত একবারে শেষ করে ফেলবে। কারণ কি, এইসব টপিক থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। এইসব টপিকের বাইরের টপিক বেশি পড়ার দরকার নেই। আমি যেই টপিকগুলো দিব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই সব টপিকগুলো হচ্ছে পড়বে তোমরা। তো প্রত্যেকটা টপিক, আমাদের দেওয়া টপিকগুলো হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে। কারণ কি, কারণ প্রত্যেকটি টপিক আমাদের লেকচারে সেগুলো হচ্ছে কি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে হচ্ছে দেওয়া। দেখা যাচ্ছে কি তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় ফলো করতে হয়, সেটা হচ্ছে তুমি কতটুকু পড়বে সেটা বিষয় না, তুমি হচ্ছে কি কি বাদ দিবে সেটা হচ্ছে বিষয়। তোমার পড়া কিন্তু অনেক, তুমি দেখো সাধারণ জ্ঞানের কিন্তু অনেক পড়া। তুমি চাইলে যে একটা বইয়ের কত, সবগুলো সাধারণ জ্ঞান বইয়ের মিনিমাম হচ্ছে 600 থেকে হচ্ছে 800 পৃষ্ঠার মতো হয়ে থাকে। এই 600 থেকে 800 পৃষ্ঠা তোমার দ্বারা এক বছরেও কিন্তু পড়া সম্ভব না। কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে দেখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, তোমাকে জাস্ট সেই সব টপিক পড়তে হবে। তা বাদে বাকি যা টপিক আছে সবগুলো হচ্ছে স্কিপ করে যাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা। ইরিলেভেন্ট কোনো টপিক পড়া যাবে না, কারণ এখন হচ্ছে তোমাদের সময় কম। এই সময়ের ভিতরে হচ্ছে তোমাদের এই যে যথার্থ প্রস্তুতি, যেই সব টপিক থেকে প্রশ্ন আসে সেই সব টপিক কিন্তু তোমাদেরকে পড়তে হবে ভালো করে। তো চলো, আজকে হচ্ছে আমাদের ক্লাস লেকচার 11। আজকের ক্লাসে আমরা কি পড়বো? আজকের ক্লাসে হচ্ছে আমরা বাংলাদেশের যত কিছু কিছু সংস্থা রয়েছে সেসব সংস্থা পড়বো, বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, তারপরে আর কি কি আছে সবগুলো তোমরা হচ্ছে স্লাইডে দেখে নাও। তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস আজকের। যে প্রথমে হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে কিছু কিছু স্থাপনা রয়েছে, বিখ্যাত কিছু স্থাপনা, যেগুলো হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক, বেশিরভাগগুলি হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক। সেসব স্থাপনাগুলি আজকে পড়বো আমরা। তো সবার প্রথমে এই যে অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা, তোমরা অনেকে হচ্ছে দেখছো অপরাজেয় বাংলার একটা ছবি আছে, এই যে প্রথমেই দিয়েছিলাম, এই যে এখানে, এটা হচ্ছে অপরাজেয় বাংলা। তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে এই ভাস্কর্যটি, এই যে এইটাকে বলা হয় হচ্ছে অপরাজেয় বাংলা। যে 3টি লোক দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় হচ্ছে অপরাজেয় বাংলা। এটা কোথায়? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। এই যে এই অপরাজেয় বাংলা, এই অপরাজেয় বাংলার স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ খালেদ। কি? সৈয়দ আবদুল্লাহ খালেদ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে অবস্থিত। ঠিক আছে, কলা ভবন চত্বরে। কলা ভবন কিন্তু আর্টস ফ্যাকাল্টি, কলা ভবন কিন্তু কোনো কলার কোনো ভবন না। অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কলা ভবন কি হচ্ছে যে এইভাবে কলার মতো কোনো ভবন? না, এটা কিন্তু কলার মতো কোনো ভবন না, এটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। কি ফ্যাকাল্টি? আর্টস। তোমরা যারা হচ্ছে মানবিকের আছো, তোমাদের হচ্ছে যারা চান্স পাবে বেশিরভাগই হচ্ছে কি এই আর্টস ফ্যাকাল্টির সাবজেক্টে হচ্ছে পড়াশোনা করবে। তোমাদের হচ্ছে যেমন হচ্ছে ইংরেজি, বাংলা, এইসব সাবজেক্টগুলো হচ্ছে আর্টস ফ্যাকাল্টির। যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টি ফ্যাকাল্টি আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার যে মেজর যে ফ্যাকাল্টিগুলো, তার মধ্যে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি সবচেয়ে বড়। আর্টস ফ্যাকাল্টি, তারপর হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তো এইসব ফ্যাকাল্টির মধ্যে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আর্টস ফ্যাকাল্টি। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। 1 জুলাই কি কি বলা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তো এইবার দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা আসতেছো, তোমরা হচ্ছে কততম ব্যাচ? 105তম। কত? 105তম ব্যাচ। মানে হচ্ছে কি 105তম, যেহেতু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স বর্তমানে কত? 105 বছর। কত বছর? 105 বছর। এইবার চলো, ঢাকা বিশ্ববিদ্যালয় যে সময় প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠা হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি এই ফ্যাকাল্টি ছিল। কয়টি ফ্যাকাল্টি? 3টি ফ্যাকাল্টি। একটা হচ্ছে কলা কলা অনুষদ, তারপর হচ্ছে আইন অনুষদ, আরেকটা হচ্ছে কি বিজ্ঞান অনুষদ। এই 3টি অনুষদ মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর আমরা দেখবো হচ্ছে, আমি হচ্ছে এখান থেকে তোমাদেরকে দাগিয়ে দেবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে প্রতি বছর একের পর এক করে করে আসে, সেই গুরুত্বপূর্ণগুলো হচ্ছে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এই যে দেখো, প্রথম পড়বে অপরাজেয়। এটা হচ্ছে 3 স্টার, এটা হচ্ছে মাস্ট তোমাদেরকে পড়তে হবে। এটার স্থপতিকে, আর এটা হচ্ছে উদ্বোধন কবে করা হয়? উদ্বোধন কবে করা হয়? 1979 সালের 16 ডিসেম্বর। মানে কি আমাদের বিজয় দিবস, আমাদের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বরের 1979 সাল। এইটা তোমাদেরকে মাস্ট মনে রাখতে হবে, এই অপরাজেয় বাংলা। তারপরে দেখো আরেকটি আছে, সেটা কি? শংস সপ্তক। শংস সপ্তকের স্থপতিকে, এটা হচ্ছে হামিদুজ্জামান। এই শংস সপ্তক হচ্ছে, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছো দেখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় বড় একটি মনুমেন্ট বা একটি এই ভাস্কর্য আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে শংস সপ্তক। এই শংস সপ্তক অবশ্যই তোমাদেরকে পড়তে হবে।
সংসদ সপ্তকে কি পড়বে, এই স্থপতিকে পড়বে, তারপর অবস্থান কোথায় পড়বে এইটা পড়বে। তারপরে আর কি কি আছে দেখো, এই যে এখানে ৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি, এটা কোথায়, ভাস্কর রাশা, অবস্থিত কোথায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তারপর দেখো এই যে বিজয় ৭১, বিজয় ৭১ কোথায়, বিজয় ৭১ হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের এই যে কৃষি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় বলা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে। এই যে বিজয় ৭১-এর স্থপতিকে, বিজয় ৭১-এর স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। তোমরা আরেকটি জিনিস দিয়ে মনে রাখতে পারো যে বিজয় ৭১ কিন্তু এই যে তোমাদের সাজ্জাদ ভাইয়ের হলের নাম কি, বিজয় ৭১। এই বিজয় ৭১ নাম কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হল আছে, যেটা হচ্ছে আমার হল। তারপরে দেখে যে চেতনা ৭১, চেতনা ৭১ এটা কিন্তু দুইটা। এই যে চেতনা ৭১ একটা কোথায়, একটা হচ্ছে পুলিশ লাইন্স কুষ্টিয়াতে, আর একটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে সংক্ষেপে তোমরা কি বলো, সাস্ট। ঠিক আছে, চেতনা ৭১ একটা হচ্ছে কুষ্টিয়া, একটা হচ্ছে সিলেটে। আর হচ্ছে বিজয় ৭১ কোথায়, বিজয় ৭১ হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহতে। তারপর আমরা দেখি তো পরবর্তী স্লাইডে কি আছে। পরবর্তী স্লাইডে আরো কিছু টপিক রয়েছে, সেগুলো কি, এই যে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জাগ্রত চৌরঙ্গি। কি, জাগ্রত চৌরঙ্গি। এই জাগ্রত চৌরঙ্গি এইটার স্থপতিকে, এটার স্থপতি হচ্ছে শিল্পী আব্দুর রাজ্জাক, শিল্পী আব্দুর রাজ্জাক। অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে গাজীপুরে। তোমাদেরকে যখন হচ্ছে আমরা লেকচার 5-এ পড়িয়েছিলাম যে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তখন তোমাদেরকে একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে কি, বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ। এই যে সশস্ত্র প্রতিরোধ, প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় করেছিল, বাংলাদেশের প্রথম সশস্ত্র প্রতিরোধ হচ্ছে এই গাজীপুরের কালিয়াকৈর, কোথায়, গাজীপুরের কালিয়াকৈরে গড়ে উঠেছিল। গাজীপুরের কালিয়াকৈর। আচ্ছা, গাজীপুরের কালিয়াকৈরের কেউ আছো আমাদের ক্লাসে, আমাদের সাথে ক্লাস করতেছে? যে গাজীপুরের কালিয়াকৈরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল, কারা করেছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কারা করেছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই যে গাজীপুরের কালিয়াকৈরে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, যার কারণে এই সেখানে কি একটি ভাস্কর্য তৈরি করা হয়। সেই ভাস্কর্যের নাম কি, জাগ্রত চৌরঙ্গি, জাগ্রত চৌরঙ্গি। তারপরে আরেকটি জিনিস পড়বো তোমরা হচ্ছে এখানে অদম্য ৭১, অদম্য ৭১-এর অবস্থান কোথায়, মানিকগঞ্জে। ঠিক আছে, তারপরে এখানে দেখো বীর বাঙালি নামক একটি ভাস্কর্য আছে, সেটার অবস্থান কোথায়, এই যে যশোর ও খুলনা মহাসড়কের পাশে। আর এই যে এই জাগ্রত চৌরঙ্গি, এটা হচ্ছে 3 স্টার, 3 স্টার। এটা হচ্ছে তোমাদেরকে মাস্ট পড়তে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে এগুলো থেকে প্রতি বছর কিন্তু প্রায় প্রশ্ন এসে থাকে। তারপরে এবার দেখো, এবার হচ্ছে আমরা যেগুলো হচ্ছে দিয়েছি এগুলোর বাইরে হচ্ছে প্রশ্ন আসে না। তোমাদের এই যে ভাস্কর্য দেখবা হচ্ছে জিকে বইতে প্রচুর দেওয়া, এতগুলা তোমরা হচ্ছে যদি এই এতগুলো ইনফরমেশন মুখস্থ করো, তোমাদের হচ্ছে জাস্ট এই যে বৃথা ছাড়া আর কিছু হবে না। তোমরা হচ্ছে যেগুলো হচ্ছে প্রতি বছর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলো জাস্ট পড়বে। আমি হচ্ছে যেগুলো দাগে দিব সেগুলো হচ্ছে ভালো করে বলবে, বাকি যেসব রয়েছে জাস্ট একবার করে হচ্ছে দেখে নিবে, সবগুলো কিন্তু মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে তুমি ইরিলেভেন্ট টপিক ইচ্ছে মতন মুখস্থ করতেছো, কিন্তু সেগুলো পরীক্ষায় আসে না, তো দেখা যাচ্ছে তোমার সময় আর হচ্ছে এই যে মেধা দুইটাই হচ্ছে নষ্ট হচ্ছে। কিন্তু তুমি যদি হচ্ছে পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলো আসে সেগুলো অ্যানালাইসিস করে পড়ো, তোমার হচ্ছে প্রিপারেশন 50% প্রিপারেশন হয়ে যাবে সেখানেই। তুমি যদি জাস্ট হচ্ছে দেখে দেখে পড়তে পারো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে প্রতি বছর। তো এইবার চলো, এবারের টপিক কি, এই টপিক হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানসমূহ। ঠিক আছে, বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের স্থানসমূহ। বিশ্ব ঐতিহ্য কি, তোমাদেরকে সবার আগে একটা জিনিসের সাথে পরিচয় করে দেয়, সেটা হচ্ছে কি রামসার। এই যে রামসার সাইট। রামসার মানে কি, রামসার মানে হচ্ছে কি ওয়েটল্যান্ড। কি ল্যান্ড, ওয়েটল্যান্ড মানে বুঝতে পারতেছো, মানে ভেজা স্থান। ভেজা স্থান বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমাদের এই যেসব জায়গাতে হচ্ছে জলাভূমি আছে, কি আছে, জলাভূমি। এই জলাভূমিকে বলা হয় হচ্ছে রামসার সাইট। দেখা যাচ্ছে অনেকে হচ্ছে পড়ার সময় দেখা যাচ্ছে বাংলাদেশের রামসার সাইট হচ্ছে কয়টি, 3টি। কয়টি,
তিনটি রামসার সাইট আছে বাংলাদেশে। দেখা যাচ্ছে অনেকে মুখস্থ করে ফেলে রামসার সাইট হচ্ছে তিনটি, কিন্তু রামসার যে কি এই জিনিসটা অনেকে জানে না। কিন্তু তুমি যখন হচ্ছে পড়বে প্রত্যেকটা জিনিস হচ্ছে বুঝে বুঝে পড়বে, জিকে হচ্ছে বুঝে বুঝে পড়ার বিষয়। তুমি যখন বুঝে বুঝে পড়বে তখন দেখবে প্রত্যেকটা জিনিস তোমাদের হচ্ছে মনে থাকবে। তো দেখো রামসার মানে কি, রামসার মানে হচ্ছে কি জলাভূমি। এই জলাভূমির মতো বাংলাদেশে এই ইউনেস্কোর স্বীকৃত স্থান কয়টি? তিনটি। এই যে দেখো, বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা? জাতিসংঘের একটি সংস্থা, নাম কি? ইউনেস্কো। এইবার দেখো, প্রথম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় কত সাল? 1978 সালে। কত সালে? 1978 সালে। এই যে তারপর হচ্ছে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী স্থান কয়টি এই ইউনেস্কো দ্বারা ঘোষিত? তিনটি স্থান। একটি কি? প্রথম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, তারপর হচ্ছে 60 গম্বুজ মসজিদ, আর সবার শেষে কি? সুন্দরবন। কয়টি? তিনটি। পাহাড়পুর বৌদ্ধবিহার, 60 গম্বুজ মসজিদ, আর হচ্ছে সুন্দরবন। এইবার চলো, এই যে 60 গম্বুজ মসজিদ, অনেকে মনে করে কি এই 60 গম্বুজ মসজিদের গম্বুজ কয়টা? 60টি। কয়টি? 60টি। কিন্তু উত্তর কিন্তু ভুল। 60 গম্বুজ মসজিদের গম্বুজ হচ্ছে 77টি। কয়টি? 77টি। 77টি গম্বুজ, আর হচ্ছে চার কোণাতে হচ্ছে 4টি। চার কোণায় কয়টি? 4টি। তো মোট কয়টি হয়েছে? 81টি। তো 60 গম্বুজ মসজিদের মোট গম্বুজ কয়টি? 81টি গম্বুজ। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় প্রশ্নতে আসে, অনেকে হচ্ছে গুলায় ফেলে যে 7 গম্বুজ যেহেতু 60টি হবে, কিন্তু 60টি না, কয়টি হবে? 81টি। এইবার দেখো, পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে ঘোষণা করা হয় কত সাল? 1985 সালে। কত সালে? 1985 সাল। 60 গম্বুজ মসজিদকে ঘোষণা করা হয় 1985 সাল। মানে দুইটা কি একই সালে? 1985 সালে হচ্ছে দুইটা জিনিসকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। একটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার, আরেকটি হচ্ছে 60 গম্বুজ মসজিদ। এইবার চলো, সুন্দরবনকে হচ্ছে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1997 সালের 6 ডিসেম্বর। কত সাল? 1997 সালের 6 ডিসেম্বর। এইবার দেখো, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের যে তালিকাতে কত নম্বর তালিকাতে? 798 নম্বর তালিকাতে এই সুন্দরবন। ঠিক আছে। এবার দেখো রামসার সাইট। রামসার কিন্তু বলেছি, রামসার মানে কি? জলভূমি। রামসার সাইট কয়টি? দুইটি। একটি হচ্ছে সুন্দরবন, আরেকটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সুন্দরবন আর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। ও সরি, এখানে হবে হচ্ছে দুইটি, আমি বলে তিনটি লিখে ফেলেছিলাম। এখন কয়টি হবে? রামসার সাইট হচ্ছে বাংলাদেশের দুইটি। একটি কি? সুন্দরবন, আরেকটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। তোমরা সবাই জানো সুন্দরবন কি? সুন্দরবন হচ্ছে জলাভূমি। বিস্তীর্ণ জলাভূমির কারণে সুন্দরবনকে হচ্ছে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়। আর হচ্ছে টাঙ্গুয়ার হাওর কোথায়? টাঙ্গুয়ার হাওর হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। কোন জেলায়? সুনামগঞ্জ। যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় হচ্ছে এই টাঙ্গুয়ার হাওরের অবস্থান। তোমরা দেখবে হচ্ছে প্রতি বছর প্রচুর পর্যটক এই টাঙ্গুয়ার হাওরে হচ্ছে ঘুরতে যায়। তো এই দুইটা জিনিস হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে। রামসার সাইট দুইটি, একটি হচ্ছে সুন্দরবন, আরেকটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আর রামসার মানে কি? রামসার মানে হচ্ছে জলাভূমি। ঠিক আছে। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার পর হচ্ছে আমরা বাংলাদেশের কিছু বিখ্যাত পার্ক। বাংলাদেশের বিখ্যাত পার্কের মধ্যে দেখো, প্রত্যেকের এলাকাতেই তো হচ্ছে পার্ক থাকে, কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম পার্ক কি? সবচেয়ে প্রাচীনতম পার্কের নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এইবার চলো, এই বাহাদুর শাহকে তোমাদেরকে হচ্ছে আমরা লেকচার 4-এ পড়িয়েছিলাম। কত? লেকচার 4-এ। যে হচ্ছে কি বাহাদুর শাহ কে ছিলেন? বাহাদুর শাহ ছিলেন হচ্ছে আমাদের এই যে বাংলার শেষ এই স্বাধীন নবাব না, মানে সবার এই যে সিরাজউদ্দৌলাদের যে বংশ ছিল সেই বংশের সর্বশেষ নবাব ছিলেন। নাম কি? নবাব বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ। নবাব দ্বিতীয় বাহাদুর শাহ। এই বাহাদুর শাহের মাধ্যমে, আর এই যে নবাব যারা ছিল আমাদের হচ্ছে বাংলার, এই যে সিরাজউদ্দৌলা বলো, আলীবর্দী খাঁ বলো, তারা কাদের অন্তর্ভুক্ত ছিল? তারা সবাই ছিল হচ্ছে মুঘল সাম্রাজ্যের। কোন সাম্রাজ্য? মুঘল সাম্রাজ্যের। মানে মুঘল সাম্রাজ্যের একটি শাখা ছিল আমাদের বাংলায়। যে নবাবী শাসন ছিল, এই নবাব ছিল কি মুঘল সাম্রাজ্যের একটি শাখা। তো এইবার দেখো, যেহেতু শাখা ছিল মানে কি মুঘল সাম্রাজ্য আমরা বলতে পারি এক হিসেবে। তো এই যে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ পতন হয় কার মাধ্যমে? নবাব দ্বিতীয় বাহাদুর শাহের মাধ্যমে। আর এই নবাব দ্বিতীয় বাহাদুর শাহ কিসের সাথে জড়িত ছিলেন? তোমরা সবাই সিপাহী বিদ্রোহের নাম শুনেছো। কি বিদ্রোহ? সিপাহী বিদ্রোহ। কত সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ?
1857 সাল। 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহ যে হয়েছিল সেটার নায়ক কে ছিলেন? নায়ক ছিলেন হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে নামক একটি মুভি আছে, মুভিটা অনেক সুন্দর। তোমরা অ্যাডমিশন পরবর্তীতে, আমি এখন হচ্ছে তোমাদের দেখার কোনো দরকার নেই। এই মঙ্গল পাণ্ডে কি ছিলেন? সিপাহী বিদ্রোহের নায়ক। সিপাহী বিদ্রোহ কাদের বিরুদ্ধে ঘোষণা করেছিল? সিপাহী বিদ্রোহ হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। আর এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে কিসের পতন ঘটে? পতন ঘটে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম তো শুনেছো তোমরা সবাই, ইস্ট ইন্ডিয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হচ্ছে পতন ঘটে। কাদের? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আর হচ্ছে সিপাহী বিদ্রোহের পরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সিপাহী বিদ্রোহকে ঠেকাতে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার ফলে 1857 সালের পরে এই যে আমাদের ভারত উপমহাদেশের শাসন ব্যবস্থা কারা নিয়েছিল? ব্রিটিশ রানী। কি? ব্রিটিশ রানী অথবা ব্রিটিশ সাম্রাজ্য। ব্রিটিশ ব্রিটিশ রানী কি করেছিল? আমাদের এই ভারত উপমহাদেশের শাসন ব্যবস্থা সরাসরি গ্রহণ করেছিল। আর পতন কাদের ঘটেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো দেখো, একটি বাহাদুর শাহ পার্ক তোমরা হচ্ছে যখন পড়বা, পড়ার সময় হচ্ছে একটু রিলেভেন্ট করে পড়বা, কারণ হচ্ছে এখন তোমাদের মোটামুটি অনেকগুলো লেকচারই হয়ে গেছে, যার কারণে তোমরা যখন একটি টপিক পড়বা সেই টপিকের সাথে কোন কোন টপিকগুলো হচ্ছে রিলেটেড, প্রত্যেকটা টপিক রিলেট করে পড়বা। যেমন দেখো এখানে আমরা কি বাহাদুর শাহ, তো বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রাচীনতম একটি পার্ক। যখন বাহাদুর শাহ পার্কের কথা মনে পড়লো তখন মনে করবো যে আমি বাহাদুর শাহর নামে আর কি কি জানি। তো কি কি জানো বাহাদুর শাহর নামে? বাহাদুর শাহ ছিলেন হচ্ছে মুঘল, এই যে নবাব, যে বাংলাদেশের যে নবাবী শাসন আমল ছিল, সর্বশেষ নবাব কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় মারা গিয়েছিলেন? মিয়ানমারের রেঙ্গুনে। কোথায়? মিয়ানমারের রেঙ্গুনে। এই যে এবার চলো আমি এটা শেষ করে নিই আগে, যে 1887 সালে যখন হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়, এই সিপাহী বিদ্রোহের প্রধান নায়ক কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। কিন্তু এই মঙ্গল পাণ্ডের সাথে আরেকজন ব্যক্তি, মানে দ্বিতীয় যে নায়ক ছিলেন সেটা কে ছিলেন? নবাব দ্বিতীয় বাহাদুর শাহ। এই দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহতে যুক্ত থাকার কারণে এই ব্রিটিশ রানী বা ব্রিটিশ সাম্রাজ্যের যারা ছিল তারা কি করেছে? নবাব দ্বিতীয় বাহাদুর শাহকে এই যে বনবাসে বলে না, বনবাস, এই বনবাসে পাঠিয়েছিলেন। কোথায়? রেঙ্গুন। কোথায়? রেঙ্গুন। রেঙ্গুন হচ্ছে কি তোমাদের বর্তমান মিয়ানমারের একটি প্রদেশের নাম হচ্ছে রেঙ্গুন। এই রেঙ্গুন হচ্ছে বনবাসে পাঠায়। আর সেইখানে কি দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে মৃত্যুবরণ করে। আর এই দ্বিতীয় বাহাদুর শাহ যেহেতু এই সিপাহী বিদ্রোহ করেছিলেন, তার স্মরণে একটি পার্ক করা হয় আমাদের বাংলাদেশের। এই পার্কের নাম কি? বাহাদুর শাহ পার্ক। আবার এই বাহাদুর শাহ পার্কের একটি পুরাতন নাম আছে। পুরাতন নাম কি? এই যে দেখো, 1857 সালের পর যখন হচ্ছে ব্রিটিশ রানী আমাদের ভারত উপমহাদেশের ক্ষমতা হস্তান্তর করে বা ক্ষমতা দখল করে, তখন কিন্তু কি সে ব্রিটিশ রানী কে ছিলেন? রানী ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়ার নামে কিন্তু এই বাহাদুর শাহর নাম আগে ছিল। কি ছিল? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া পার্ক ছিল। কিন্তু এই ভিক্টোরিয়া পার্ক কতদিন যাবত ছিল? ভিক্টোরিয়া পার্ক ছিল হচ্ছে কত সাল পর্যন্ত? 1947 সাল। 1947 সাল কখন? যখন পর্যন্ত হচ্ছে তাদের ক্ষমতার পতন ঘটে। এই 1947 সালের পর যখন হচ্ছে ভারত আর পাকিস্তান নামে দুটি দেশ আলাদা হয়ে যায়, তখন এই ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে সেটার নাম রাখা হয় কি? দ্বিতীয় বাহাদুর শাহ পার্ক। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহের ছোট্ট একটু ইতিহাস। এভাবে হচ্ছে তোমরা জিকে পড়ার সময় প্রতিটি টপিক একটু রিলেট করে করে পড়ার চেষ্টা করবা, তখন দেখবে হচ্ছে তোমার আগের যে হচ্ছে পড়াগুলো সেগুলো খুব সহজে হচ্ছে মনে থাকবে। আচ্ছা আচ্ছা, এইবার চলো একটা টপিক হচ্ছে তোমাদেরকে অনেক ডিপে, এটা জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য তোমরা হচ্ছে কোন সিস্টেমে পড়বা। কারণ কি পড়াশোনার কিন্তু কিছু কিছু টেকনিক আছে, তুমি যদি হচ্ছে কিছু টেকনিক ফলো করো, তোমার দেখবে হচ্ছে এত বেশি মুখস্থ করতে হবে না, সহজে হচ্ছে কি মনে রাখতে পারবে। এইবার দেখো, বাংলাদেশের প্রাচীনতম গার্ডেন নাম কি? বলদা গার্ডেন হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম গার্ডেন। আর হচ্ছে এশিয়ার বৃহত্তম ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন। ইকো পার্ক মানে কি? যেটা হচ্ছে পরিবেশ বান্ধব একটি পার্ক। আর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন মানে কি? যেখানে হচ্ছে গাছপালা প্রচুর বেশি। সেটা কোথায়? বাংলাদেশের সীতাকুণ্ডে। এই সীতাকুণ্ড কোথায়? চট্টগ্রামে। ঠিক আছে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক, একটা হচ্ছে এশিয়ার বৃহত্তম, আর একটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইকো পার্ক। কোথায়? এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এই চন্দ্রনাথ কিন্তু একটি মন্দির।
কি একটি মন্দির, মনে রাখবে চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরের টপিকও আছে, আমরা পরবর্তীতে পড়বো। তারপরে দেখো সাফারি পার্ক। সাফারি পার্ক মানে কি? সাফারি পার্ক মানে হচ্ছে তোমরা এই কাইন্ড অফ ধরতে পারো তোমরা এই যে এই বনভূমির মতো, যেখানে ধরো না এই যে আফ্রিকার যে জঙ্গল আছে সেখানে দেখবা কি সব রকমের পশু পাখি, তারপর হচ্ছে জন্তু জানোয়াররা কিন্তু থাকে, যেমন হচ্ছে বাঘ থাকে, তারপর হচ্ছে বানর টানর সব থাকে, কুমির থাকে। সাফারি পার্কও সেম টাইপের, শুধু পার্থক্য কি ওইসব বন জঙ্গলে হচ্ছে মানুষ চলাফেরা করে না, কিন্তু সাফারি পার্কে হচ্ছে মানুষ ঘোরাফেরাও করে। যার কারণে সাফারি, সাফার মানে কি? সাফার কিন্তু দুইটা, একটা সাফার হচ্ছে ভোগা, আরেকটি হচ্ছে সাফার হচ্ছে কি করা, ভ্রমণ করা। তো এই সাফারি পার্ক হচ্ছে জীবজন্তুর অভয়ারণ্য। বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কি? প্রথম সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক, ঠিক আছে? এটার অবস্থান কোথায়? চকরিয়া গাজীপুর, চকরিয়া গাজীপুর, ঠিক আছে? এবার চলো আমরা দ্বিতীয় যে সাফারি পার্ক, প্রথম সাফারি পার্কটা কিন্তু কি ক্ষুদ্রতম, দ্বিতীয় যে সাফারি পার্কটা এটা কি দক্ষিণ এশিয়ার বৃহত্তম, ঠিক আছে? দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও দ্বিতীয় সাফারি পার্ক। এটা কোথায়? বঙ্গবন্ধু সাফারি পার্ক। অবস্থান কোথায়? গাজীপুরের শ্রীপুরে। তারপর বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক। বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। কোন জায়গায়? মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। খুবই গুরুত্বপূর্ণ ঔষধ শিল্প পার্ক, মানে ঔষধ শিল্প পার্ক কাইন্ড অফ কি তোমরা সবাই যা ইপিজেড, ইপিজেড, ইপিজেড মানে কি ইকোনমিক প্রসেস, ইকোনমিক, তোমরা সবাই ইপিজেড এর নাম শুনেছো। ইপিজেড মানে কি? এক্সক্লুসিভ প্রসেসিং জোন। এই ইপিজেড যে কাইন্ড অফ কি একটি ইপিজেড বাংলা, এই যে ওষুধ শিল্প পার্কটি, এই ওষুধ শিল্প পার্কটি কোথায় অবস্থিত? মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। তারপরে দেখো বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক। হাইটেক পার্কের কাজ শুরু হয় কোথায়? কালিকই গাজীপুর, গাজীপুরের কালিয়াকৈরে। আর এই কালিয়াকৈরে আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি কি বাংলাদেশের একটি কি রয়েছে ভাস্কর্য, নাম কি জাগ্রত চৌরঙ্গী। কি জাগ্রত চৌরঙ্গী? এই যে এই জাগ্রত চৌরঙ্গী দেখছো, এই যে এইভাবে হচ্ছে রিলেট করে পড়বা। গাজীপুরের কালিয়াকৈর যখন নাম আসছে সেখানের সাথে আরেকটি জিনিসের নাম সম্পর্কিত, নাম কি জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী কি বাংলাদেশের একটি ভাস্কর্য। এটি হচ্ছে, আর এইখানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম এই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। তারপর দেখো বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক। তোমরা সব পার্ক দেখছো, তোমরা হচ্ছে এই যে বাঘের পার্ক, তারপর হচ্ছে সিংহের পার্ক, হরিণের পার্ক, কিন্তু প্রজাপতিরও কি একটি পার্ক আছে। সে পার্কের অবস্থান কোথায়? চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে, এই পতেঙ্গাতে, ঠিক আছে? এইবার চলো বাংলাদেশের, এবার হচ্ছে আমরা তো পার্ক সম্পর্কে জানলাম, এবার কিছু পুরস্কার সম্পর্কে জানি। কি সম্পর্কে? কিছু পুরস্কার সম্পর্কে। সর্বপ্রথম পুরস্কার কি বলো? বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে পুরস্কার, মানে সর্বোচ্চ পুরস্কার কোনটি বাংলাদেশের? আচ্ছা, বাংলাদেশের এই যে সর্বোচ্চ পুরস্কার কোনটাকে বলে বলো? তোমরা একটু কমেন্টে জানাও। বাংলাদেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার, আর সরি তোমাদেরকে তো বলে দিলাম যে বাংলাদেশের সর্বোচ্চ স্বাধীনতা পুরস্কার এই বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এই যে একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার। কি বেসামরিক মানে কি? বেসামরিক আর হচ্ছে সামরিক, বাংলাদেশের মানুষ কিন্তু দুইটা ভাগে বিভক্ত, একটা কি বেসামরিক আর একটা হচ্ছে সামরিক। সামরিক কারা? যেমন হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর হচ্ছে সামরিক, আর বেসামরিক কারা? আমার মতো তোমার মতো সবাই হচ্ছে কি বেসামরিক। তো সবচেয়ে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বা পুরস্কার, পুরস্কারের নাম কি? স্বাধীনতা পদক। তোমরা সবাই শুনেছো স্বাধীনতা পদক। কত সাল থেকে এটা দেওয়া হয়? 1977 সাল থেকে। এইবার দেখো তুমি যদি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার পাও, ধরো হচ্ছে তোমরা একটা ক্লাস নোট করে জমা দিলা, তোমাদের ক্লাসের নোটটা হচ্ছে এই স্বাধীনতা এই পদক কমিটির খুবই পছন্দ হয়েছে, তোমাদেরকে হচ্ছে স্বাধীনতা পদক পুরস্কার দিবে। এইবার দেখো যদি পুরস্কারটা দেয়, বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারটা যদি তুমি পাও, তুমি কি কি পাবে? তুমি পাবে হচ্ছে একটি স্বর্ণ পদক। কি? একটি স্বর্ণ পদক। সাথে কি পাবে? কত লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। কত? 5 লক্ষ, সরি 5 লক্ষ না, কত? 50 লক্ষ টাকা
ও সম্মাননা পত্র, একটি স্বর্ণ পদক 50 লক্ষ টাকা ও একটি সম্মাননা পত্র। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারের নাম কি বাংলাদেশের 21 পদক পুরস্কার। কি পদক? 21 পদক। এই 21 পদক হচ্ছে জাতীয় পুরস্কার। এই 21 পদক যদি তুমি পাও, তুমি 21 পদক পেলে কি পাবে? 3 ভরি স্বর্ণ পাবে। আর কত লক্ষ টাকা? 4 লক্ষ টাকা পাবে। ঠিক আছে, 4 লক্ষ টাকা। তারপরে দেখো বাংলা একাডেমি পুরস্কার। এই বাংলা একাডেমি পুরস্কার কি? বাংলা একাডেমি পুরস্কার হচ্ছে বাংলাদেশের সাহিত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার। কিসের জন্য? সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। নাম কি? বাংলা একাডেমি। তারপরে দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এটা কিসের জন্য দেওয়া হয়? বাংলাদেশের প্রতি বছর হচ্ছে শ্রেষ্ঠ চলচ্চিত্র আর হচ্ছে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একটি পুরস্কার দেওয়া হয়। নাম কি? জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর আরেকটি কি? বঙ্গবন্ধু কৃষি পুরস্কার, এটা দরকার নেই। তারপর হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার, এটা পড়বা। শিশু একাডেমি পুরস্কার, বাংলাদেশের কি শিশু একাডেমি পুরস্কার কাদেরকে দেওয়া হয়? শিশু সাহিত্য যারা রয়েছে তাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, এই বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা কাদেরকে দেওয়া হয়? এটা হচ্ছে বিদেশিদেরকে দেওয়া হয়। মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের সর্বোচ্চ সম্মাননা। ঠিক আছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র একজন বিদেশি ব্যক্তি, একমাত্র একজন বিদেশি ব্যক্তি যে হচ্ছে স্বাধীনতার সময় এই যে বীর প্রতীক খেতাব পেয়েছিল। কি প্রতীক? বীর প্রতীক। আচ্ছা কমেন্টে উত্তরটা দাও যে বীর প্রতীক কে পেয়েছিলেন? মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের পর হচ্ছে একমাত্র বিদেশি হিসেবে বীর প্রতীক পুরস্কার বা বীর প্রতীক খেতাব একজন বিদেশি ব্যক্তি পেয়েছিলেন। নাম কি? আচ্ছা, মোহাম্মদ সাকিব হাসান লিখছে হচ্ছে বঙ্গবন্ধু ক্রাইং ইন এ কর্নার। কারণ বঙ্গবন্ধু তোমাদেরকে বলছে না, কারণ এটা আসার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, যদি আসে, যদি আসে এটা তো হচ্ছে আমি তোমাদের কোর্সের টাকা ফেরত দিয়ে দিব। এইবার বলো, আচ্ছা একমাত্র বিদেশি যে হচ্ছে কি বীর প্রতীক খেতাব পেয়েছিলেন, কি বীর প্রতীক, সে কে? আচ্ছা বীর প্রতীক খেতাব এটা বলো, বলো দ্রুত কমেন্টে দাও। আচ্ছা দেখি তো কে দেয় সবার আগে কমেন্ট। আর তার জন্য হচ্ছে একটি চকলেট আছে, যদিও আজকে দিব না, তোমরা হচ্ছে যখন পরীক্ষা দিতে আসবে। আজকে যে হচ্ছে কমেন্ট সবার আগে দেওয়া যায়, কে দিল হচ্ছে সাজিয়া, সাজিয়া হক বলেছে হচ্ছে ওয়াটারল্যান্ড। কি ছিলেন? ডাব্লিউবি ওয়াটারল্যান্ড। কোন দেশের নাগরিক ছিলেন? এইবার বলো কোন দেশের নাগরিক ছিলেন, বলো কোন দেশের নাগরিক ছিলেন ওয়াটারল্যান্ড। এটা বলতে পারলে চকলেট একবারে নিশ্চিত, শিওর চকলেট। ওয়াটারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন? আচ্ছা মনে আসছে না, সুমাইয়া লিখছে হচ্ছে মনে আসছে না। কোনটা হবে বলো? ডাব্লিউবি ওয়াটারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন? আহা, এটা দিয়ে কেউ বলতে পারতেছে না। আচ্ছা বলে দেবে, এই যে বলে ফেলছে, একজন বলে ফেলছে, নেদারল্যান্ডসের। আচ্ছা তার জন্য হচ্ছে চকলেট আছে। তুমি যখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসবা অবশ্যই আমার সাথে দেখা করবা, তোমার জন্য হচ্ছে চকলেট আছে আমার পক্ষ থেকে। মনে রাখবা কিন্তু, আমি ভুলে গেলেও তুমি মনে রাখবা। এই যে ওয়াটারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন? নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস। এইটা কিন্তু এই পর্যন্ত কতবার যে পরীক্ষাতে আসছে মানে হিসাব ছাড়া। তো নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন কে? ওয়াটারল্যান্ডস। একমাত্র বিদেশি নাগরিক। কি খেতাব পেয়েছিলেন? বীর প্রতীক খেতাব পেয়েছিলেন। ঠিক আছে। এইবার চলো বাংলাদেশের উল্লেখযোগ্য হচ্ছে জাদুঘর। আচ্ছা জাদুঘর, এইবার দেখো বাংলাদেশের উল্লেখযোগ্য জাদুঘর। বাংলাদেশের মনে করো হচ্ছে জাদুঘরের কিন্তু কমতি নেই। ঠিক আছে। জাদুঘরের মধ্যে সবার প্রথম এই যে বাংলাদেশ জাতীয় জাদুঘর। কি বাংলাদেশ জাতীয় জাদুঘর, সেটা কোথায়? শাহবাগ, ঢাকা। তোমরা যখন ঢাকাতে আসবে দেখবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, পাশে বলতে একসাথেই, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, দুইটা কি একই সাথে। আমাদের হল থেকে প্রতিদিনই হচ্ছে দেখা যায়। অবস্থান কোথায়? শাহবাগে। এই যে জাতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? 1913 সাল। ঠিক আছে। প্রতিষ্ঠাকালীন সময় নাম কি ছিল? ঢাকা জাদুঘর। কি ছিল? ঢাকা জাদুঘর। আর স্থপতি হচ্ছে মুস্তফা কামাল। বাংলাদেশ জাতীয় জাদুঘরের অবস্থান কোথায়? ঢাকার শাহবাগে। আর হচ্ছে এটার স্থপতিকে? মুস্তফা কামাল। এইবার দেখো মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থান হচ্ছে আগারগাঁও, ঢাকার আগারগাঁওয়ে। এটা জাস্ট হচ্ছে মনে রাখবে ঢাকার আগারগাঁওয়ে। আরেকটা জিনিস মনে রাখবে, মুড গ্যালারি।
মোট গ্যালারি অর্থাৎ হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরে হচ্ছে যেই সব জিনিসগুলো হচ্ছে দেখানো হয় তার জন্য কি আলাদা করে গ্যালারি আছে। কয়টা গ্যালারি? মোট হচ্ছে 6টি গ্যালারি। কয়টি? 6টি গ্যালারি। এইবার দেখো বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা জাদুঘর এটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে রাজশাহীতে। আর বরেন্দ্র অঞ্চল, বাংলাদেশে কিন্তু 3টি অঞ্চল রয়েছে। কয়টি অঞ্চল? এই যে ভূপ্রকৃতির দিক থেকে। কিসের দিক থেকে? তোমাদের হচ্ছে আগের লেকচারগুলো একটু মনে করে দিচ্ছি। এটা কি? এটা হচ্ছে লেকচার 2-এ পড়িয়েছিলাম তোমাদেরকে, ভূপ্রকৃতি। বাংলাদেশের ভূপ্রকৃতি কত রকমের? বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে 3 রকমের। প্রথম হচ্ছে কি টারশিয়ারি, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, সর্বশেষ হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আর সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কত পার্সেন্ট? বাংলাদেশের 80% এলাকায় হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। প্লাইস্টোসিন হচ্ছে 12%, বাকি 8% হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। টারশিয়ারি যুগের পাহাড় কোন কোন অঞ্চলে? বাংলাদেশের চট্টগ্রাম, যেখানে বড় বড় পাহাড়, সেগুলো কোন যুগের? মানে যেসব অঞ্চলে বড় পাহাড় রয়েছে সেগুলো টারশিয়ারি যুগের, যেমন কি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, এগুলো কি টারশিয়ারি যুগের। পাশাপাশি হচ্ছে সিলেটের কিছু কিছু অঞ্চল, সিলেটের একবারে পাশ দিয়ে সুনামগঞ্জের পাশে দিয়ে হচ্ছে কি টারশিয়ারি যুগের কিছু অঞ্চল আছে, ঠিক আছে। আর হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ, সেগুলো কি? সেগুলো হচ্ছে মানে একটু মাঝারি ধরনের পাহাড়, যেমন কি বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চল কোথায়? রাজশাহীতে। এই বরেন্দ্র অঞ্চল, তারপর হচ্ছে ভাওয়াল ও মধুপুরের গড়, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে গাজীপুরে। তারপর হচ্ছে কুমিল্লার কিছু কিছু অঞ্চল আছে, কুমিল্লার হচ্ছে লালমাই, লালমাইতে হচ্ছে এই যে প্লাইস্টোসিন যুগের সোপানসমূহের অবস্থান। আর বাকি যে সকল অঞ্চল আছে সবগুলো কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এবার দেখো দেশের সর্বপ্রথম জাদুঘর, এই বরেন্দ্র জাদুঘরকে কি বলা হয়? আমাদের সর্বপ্রথম জাদুঘর কি? বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? 1910 সালে, ঠিক আছে, 1910 সালে। আর এটি একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হয়। কোন বিশ্ববিদ্যালয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হয়। তো তোমরা যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমাদের যাদের ড্রিম হচ্ছে রাজশাহী বিভাগের আইন বিভাগে পড়াশোনা করা, তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে বরেন্দ্র জাদুঘর। কারণ কি বরেন্দ্র অঞ্চল সম্পর্কে প্রচুর প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কারণ কি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের জিওগ্রাফিক্যাল কিছু কিছু সাইট আছে, জিওগ্রাফিক্যাল কিছু কিছু দিক আছে, ওইসব দিক থেকে প্রতি বছর কিছু কিছু প্রশ্ন করে। যেমন কি, যেমন হচ্ছে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে, দেখবে জাহাঙ্গীরনগরে সাধারণ জ্ঞানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রত্নতাত্ত্বিক অথবা ইতিহাস থেকে, প্রাচীন ইতিহাস। যেমন হচ্ছে তোমাদেরকে আমরা এই চন্দ্রগুপ্ত মৌর্য পাল সেন এসবের ইতিহাস পড়িয়েছি। তারপরে কি প্রাচীন মুঘল শাসন, তারপর হচ্ছে নবাবী শাসন, তারপর হচ্ছে মুসলিম শাসন, এইসব শাসন ব্যবস্থা আর হচ্ছে প্রত্নতাত্ত্বিক স্থান, এইসব স্থান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে? এইসব বরেন্দ্র অঞ্চল, তারপর হচ্ছে রাজশাহীর এই যে মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার, এইসব অঞ্চল জায়গা থেকে বেশি প্রশ্ন আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা কিছু স্পেসিফিক কিছু কিছু স্থান আছে, যেগুলো থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে কিছু কিছু প্রশ্ন রাখে। এইবার এটা তো তোমাদের দরকার নেই, ওই যে 32 নম্বরের জাদুঘর, এটা পড়ার দরকার নেই, জাস্ট এইভাবে দিয়ে রাখছি যাতে একটু দেখতে ভালো লাগে তোমাদের। রাষ্ট্রীয় তুষাখানা জাদুঘর, রাষ্ট্রীয় তুষাখানা জাদুঘর কোথায়? বিজয় সরণি, ঢাকার বিজয় সরণিতে হচ্ছে রাষ্ট্রীয় তুষাখানা জাদুঘর। তারপরে চলো আমরা পরবর্তী আরেকটি দেখি, পরবর্তীতে আর কি কি জাদুঘর আছে। এই যে দেখো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, এটার অবস্থান কোথায়? আগারগাঁও। যেমন হচ্ছে তোমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের অবস্থানও আগারগাঁও, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এই যে জাদুঘর সেটার অবস্থানও কোথায়? আগারগাঁওতে। এইবার দেখো সবচেয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প। বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর কোথায়? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আর এই সোনারগাঁওতে কিন্তু কি, সোনারগাঁওয়ের ইতিহাস বলো, এইখানে এই যে তোমার যখন হচ্ছে মুঘল শাসন চলতেছিল, মুঘল শাসনামল, জাহাঙ্গীরের সময়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় সোনারগাঁওতে একটি বংশ ছিল। সে বংশের নাম কি? একটি বংশ ছিল, সেই বংশের নাম হচ্ছে 12 ভূঁইয়াদের বংশ। কি ভূঁইয়া? 12 ভূঁইয়াদের বংশ। অনেকেই মনে করবে যে হচ্ছে কি ভাই 12 ভূঁইয়া মনে হয় 12 জন ভূঁইয়া। কতজন? 12 জন। কিন্তু উত্তর কিন্তু এটা না, 12 জন ভূঁইয়া না। এই 12 ভূঁইয়া ছিল একটি বংশের নাম। কিসের নাম? একটি বংশের নাম। সে বংশটি ছিল হচ্ছে কি জমিদারি একটি বংশ। আর তারা কি এভাবে হচ্ছে খুবই শক্তিশালী একটি বংশ ছিল। কারা? 12 ভূঁইয়ারা। আর এই যে সোনারগাঁওতে আরেকটি জিনিস রয়েছে, নাম কি? পানামনগর।
পানাম নগর। এই পানাম নগরের অবস্থান কোথায় হচ্ছে? সোনারগাঁয়ে। আর এই পানাম নগর কিসের জন্য বিখ্যাত ছিল? বলো, পানাম নগর কিসের জন্য বিখ্যাত ছিল? একটি কাপড়, কাপড়ের নাম কি? মসলিন কাপড়। কি কাপড়? মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল কি? এই পানাম নগর। ঠিক আছে, এই পানাম নগরের অবস্থান কোথায়? সোনারগাঁও, নারায়ণগঞ্জে। এইবার চলো, এখান থেকে আরেকটি পর্বে হচ্ছে এই যে একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর। একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর। ভূগর্ভস্থ মানে কি? মানে হচ্ছে মাটির একটু নিচে। সেই জাদুঘরের অবস্থান কোথায়? সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এটার অবস্থান কোথায়? এটা হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ঠিক অপোজিট পাশে একটি জাদুঘর আছে। নাম কি? এই ভূগর্ভস্থ জাদুঘর। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আর এই সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীত পাশে একটি খালি মাঠ দেখতে পারবা, সেটাতেই হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থান। আর এটার বিশেষত্ব কি? বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর। আচ্ছা, তোমাদের বাংলাদেশের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, এটা পড়ার আগে একটু আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ। আর কতদিন রয়েছে তোমাদের পরীক্ষা? 13, 14, 15, আর 3 দিন। তোমাদের মনে হয় হচ্ছে মঙ্গলবারে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেবে। আচ্ছা, তোমাদের সবার জন্য হচ্ছে আমরা দোয়া থাকবে। আমরা তোমাদের সব বাইরা হচ্ছে তোমাদের জন্য প্রতিনিয়ত হচ্ছে দোয়া করে, যাতে তোমাদের আল্লাহ কোনো সময় হচ্ছে নিরাশ না করে। ইনশাল্লাহ তোমরা সবাই যাতে একটি ভালো রেজাল্ট করতে পারো। সবার প্রত্যাশা, দুইটা বছর হচ্ছে তোমরা সবাই পরিশ্রম করেছো। তোমাদের পরিশ্রম মতো যাতে তোমাদের সফলতা আসে, এবং তোমাদের সেই সফলতা যেন হচ্ছে সবার মুখ উজ্জ্বল করতে পারে, তোমাদের পরিবারের, তোমাদের হচ্ছে বাবা মায়ের স্বপ্ন যাতে উজ্জ্বল করতে পারে। আর যাদের হচ্ছে তোমাদের এই পরিশ্রম বা তোমাদের হচ্ছে রেজাল্ট যদি হচ্ছে আশানুরূপ না হয়, তোমাদের এই যে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। তোমাদের রেজাল্ট যদি আশানুরূপ না হয়, তোমরা কি করবে? তোমরা হচ্ছে অ্যাডমিশনের দিকে ফোকাস করবে। অবশ্যই কি অ্যাডমিশনে তোমাদেরকে হচ্ছে বাজিমাত করতে হবে। ঠিক আছে, এইবার চলো বাংলাদেশের ঐতিহাসিক ও পর্যটন স্থানসমূহ। বাংলাদেশের ঐতিহাসিক স্থান, এই যে লালবাগের কেল্লা। তোমরা সবাই লালবাগের কেল্লা, এই যে একটা জিনিস কিন্তু অনেকে গুলা ফেলে, লালবাগের কেল্লা আরেকটা হচ্ছে কি লাল কেল্লা, দুইটা কিন্তু আলাদা। লালবাগের কেল্লা কি ঢাকার লালবাগ বা আজিমপুর এলাকায়, আর লাল কেল্লা হচ্ছে সেটার অবস্থান কোথায়? ভারতে। এই যে লালবাগ কেল্লার অবস্থান কোথায়? লালবাগ, এই যে পুরাতন ঢাকা, লালবাগের পুরাতন ঢাকাতে। এই লালবাগের কেল্লা কোন আমলের? মুঘল আমলের ঐতিহাসিক দুর্গ। মুঘল সাম্রাজ্যের সময় এই লালবাগের কেল্লা হচ্ছে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আর এই যে এটা কে প্রতিষ্ঠিত করেছিল? শাহজাদা আজম শাহ। কে করে? শাহজাদা আজম শাহ। এইবার দেখো, এই যে চকবাজার, ঢাকার চকবাজার নামক একটি স্থান, এই স্থানে দুইটি কাটরা রয়েছে। একটি হচ্ছে বড় কাটরা, আরেকটি হচ্ছে ছোট কাটরা। এবার বলতে পারো বড় কাটরা মানে কি, ছোট কাটরা মানে কি? এই ছোট কাটরা জাস্ট হচ্ছে ধরে নেওয়া যে পুরান একটা ছোট বিল্ডিং এর মতো। ঠিক আছে, ছোট একটা বিল্ডিং, পুরান ভাঙ্গাচোরা একটা বিল্ডিং, মানে অবস্থা খুবই খারাপ। এখন এখানে হচ্ছে ময়লা আবর্জনা ফেলায়, মানে সংরক্ষিত করে না জিনিসটা। এই যে বড় কাটরা আর হচ্ছে ছোট কাটরা, অবস্থান কোথায়? বড় কাটরা হচ্ছে চকবাজার, ছোট কাটরাও কি চকবাজারে। বড় কাটরা কে তৈরি করেছিল? বড় কাটরা হচ্ছে এই যে শাহ সুজা, মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট। নাম কি ছিলেন? শাহ সুজা। প্রথমে শাহ সুজা বসবাসের কথা থাকলেও পরে মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। কোনটা? বড় কাটরা। এইবার দেখো ছোট কাটরা। ছোট কাটরা কার শাসনামলে তৈরি হয়? শায়েস্তা খান। কার শাসনামলে? শায়েস্তা খান। এইবার দেখো আরেকটি জিনিস, এখানে হচ্ছে কি হুসনি দালানি। হুসনি দালানের অবস্থান হচ্ছে ঢাকার আজিমপুরে। কোথায়? এই যে বকশীবাজারের আজিমপুর অঞ্চলে। ঢাকার আজিমপুর বকশীবাজারে কিসের অবস্থান? হুসনি দালানের অবস্থান। এই সবগুলো, এই যে লালবাগ কেল্লা, বড় কাটরা, ছোট কাটরা, হুসনি দালান, সবগুলো কোন সময়ের ছিল? কোন সাম্রাজ্যের সময়ে গড়ে উঠেছিল? প্রত্যেকটি তোমার হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময় কি বাংলায় গড়ে উঠেছিল। এইবার দেখো, তোমরা সবাই গণভবন তো চিনো। গণভবন হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী বাস করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস করে, সেটা হচ্ছে কি গণভবন। কিন্তু বাংলাদেশে কিন্তু আরেকটা গণভবন আছে, সেই গণভবনের নাম কি?
উত্তরা গণভবন। উত্তরা গণভবন, উত্তরা কেন বলা হয়েছে কারণ কি এইটার অবস্থান হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলে। কোন অঞ্চলে? উত্তর অঞ্চলে। উত্তর অঞ্চলে রাজশাহী বিভাগের নাটোর জেলায়। কোথায়? রাজশাহী বিভাগের নাটোর জেলায়। এই যে নাটোর কোন জেলায় বলো? রাজশাহী বিভাগ। নাটোর হচ্ছে রাজশাহী বিভাগের নাটোরে। আর নাটোরের একটি বিখ্যাত খাবার আছে। তোমাদের নাটোরের কেউ কি আমাদের সাথে আছো? নাটোরের কিন্তু একটি বিখ্যাত খাবার, নাটোরের বিখ্যাত খাবারের নামটা কি একটু দ্রুত জানো তো। সেটা কিন্তু বর্তমানে জিআই পণ্য। আর জিআই পণ্য। আর আরেকটা কথা, তোমাদেরকে হচ্ছে সাম্প্রতিক, তোমরা যারা হচ্ছে বর্তমানে সাম্প্রতিক পড়তেছ, তোমাদের পরীক্ষার সময় ধরে নিলাম তোমাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসের লাস্টের দিকে। তো যদি ডিসেম্বর মাসের হচ্ছে লাস্টের দিকে হয়, তোমাদের হাতে কিন্তু এখনো আরো 2 মাসের মতো সময় আছে, 2 মাসের উপরে। তো এখন যদি তোমরা হচ্ছে সাম্প্রতিক পড়া, দেখা যাচ্ছে অনেক সাম্প্রতিক কি আপডেট হয়, ডেইলি ডেইলি আপডেট হয়। যার কারণে তোমাদেরকে হচ্ছে সাম্প্রতিকের তথ্য পড়তে হবে তোমাদের অ্যাডমিশন পরীক্ষার 20 দিন আগে থেকে। কতদিন? 20 দিন। কারণ কি সাম্প্রতিক তথ্য এত আগে পড়তে হয় না। তারপরে দেখা যাচ্ছে আরো নতুন অনেক সাম্প্রতিক তথ্য আছে যেগুলো হচ্ছে নতুন নতুন করে অ্যাড হচ্ছে। যেমন হচ্ছে কি এই যে আমাদের হচ্ছে জিআই পণ্যগুলো, জিআই পণ্য কি প্রতি মাস 1 মাস পর পর নতুন একটা একটা করে হচ্ছে জিআই পণ্য হয়। দেখা যাচ্ছে তুমি আজকে সর্বশেষ একটা জিআই পণ্য পড়লা, এই 10 দিন পরে নতুন আরেকটা জিআই পণ্য হয়েছে, তো তোমার আবার নতুন করে পড়া লাগতেছে। তো এইসব পড়াগুলো হচ্ছে লাস্টের দিকে পড়বা, সিকোয়েন্স আকারে পড়বা, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে তুমি সাম্প্রতিক পড়তেছো, এই কিছুদিন পর হচ্ছে আবার ভুলে যাচ্ছ, তো এভাবে তো পড়ার দরকার নাই। আচ্ছা, নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের কাঁচাগোল্লা, কাঁচাগোল্লা তো তোমরা কেউ পাঠাইলে না। তোমরা চাইলে তো হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা হচ্ছে পাঠাতে পারো আমাদেরকে, তোমাদের ভাইয়ার জন্য হচ্ছে পাঠাতে পারো। তোমরা হচ্ছে যারা যারা নাটোরের কাঁচাগোল্লা পাঠাবে, নাটোরের যারা যারা আছো, আমাদেরকে ইনবক্সে মেসেজ দিও, আমরা হচ্ছে তোমাদেরকে অ্যাড্রেস পাঠিয়ে দিব। আচ্ছা এইবার চলো, এই যে নাটোর উত্তরা গণভবন কোথায়? এটা হচ্ছে নাটোরে। এইবার দেখো আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল এটা কোথায়? এটা হচ্ছে ইসলামপুর, পুরাতন ঢাকা, ঠিক আছে? পুরাতন ঢাকা। পুরাতন ঢাকার কোথায়? কোন অঞ্চলে? ইসলামপুরে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে। কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর তীরে। আর এই আহসান মঞ্জিল কি ছিল? আহসান মঞ্জিল ছিল হচ্ছে ঢাকার যে নবাবরা ছিল সেই নবাবদের প্রাসাদ। কি ছিল? নবাবদের প্রাসাদ ছিল। আর তোমরা সবাই জানো 1906 সাল, কত সাল? 1906 সালে আমাদের এই যে যখন হচ্ছে বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ হওয়ার পরে আমাদের হচ্ছে বাংলা প্রদেশ, আমাদের বর্তমান বাংলাদেশ আর হচ্ছে উড়িষ্যা আর হচ্ছে বিহার, এইগুলো নিয়ে কি আমাদের বর্তমান বঙ্গপ্রদেশ হয়। এই বঙ্গপ্রদেশ হওয়ার পরে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হওয়ার পরে বঙ্গপ্রদেশ হয়, তখন আমাদের হচ্ছে এই যে বর্তমানে হচ্ছে কি নবাব সলিমুল্লাহ, স্যার নবাব খাজা সলিমুল্লাহ, তিনি একটা জিনিসে উপলব্ধি করতে পারলেন। সেটা কি আমাদের যে বঙ্গপ্রদেশ বা বাংলা প্রদেশ আছে, সেখানে সকল দাবি দাওয়া জানানোর জন্য আমাদের একটি রাজনৈতিক দল দরকার। যার কারণে 1906 সালে তিনি কোন দল প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ। মুসলিম মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? নবাব খাজা স্যার সলিমুল্লাহ। আর নবাব স্যার সলিমুল্লাহ কিন্তু কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য 600 একর জমি দান করে গিয়েছেন। কয়শো একর? 600 একর। আর উনার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল রয়েছে। কি হল? নবাব সলিমুল্লাহ হল। এবার চলো কার্জন হল। আচ্ছা এটা তো তোমাদের নতুন করে পরিচয় করা দেওয়ার কোনো দরকার নেই, কারণ কি কার্জন হল কি ছিল? কার্জন হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি হল। অনেকে মনে করে কি কার্জন হল এটা কোনো হল না। কার্জন হল হচ্ছে একটা ডিপার্টমেন্ট। কোন কোন সাবজেক্টের? ফিজিক্সের। কোন সাবজেক্ট? ফিজিক্স। তোমরা যারা হচ্ছে ফিজিক্সে পড়াশোনা করে তাদের হচ্ছে ক্লাস কোথায় হয়? এই কার্জন হলে। আর এই কার্জন হলে যখন হচ্ছে 1905 সালে, কত সাল? 1905 সালে যখন হচ্ছে বঙ্গভঙ্গ হয়, তখন যখন আমাদের বর্তমান বাংলাদেশ আর হচ্ছে উড়িষ্যাকে আলাদা করে একটি প্রদেশ করা হয়, তখন এইখানে আমাদেরকে একটি সংসদ দরকার ছিল। এই সংসদ, এই যে কার্জন হল কিন্তু কি আমাদের আগে কি ছিল? আগে ছিল হচ্ছে সংসদ। যখন হচ্ছে 1921 সালে বিশ্ববিদ্যালয় হয়, তখন কি সংসদের পরিবর্তে কার্জন হলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। আর এই কার্জন হল এটা কে করেন? কার্জন হল হচ্ছে লর্ড কার্জন। তৎকালীন আমাদের হচ্ছে বাংলার একজন শাসক ছিলেন, ইংরেজ শাসক, নাম কি? লর্ড কার্জনের নামে কার্জন হল হয়। এইবার চলো লালকুঠি। এই যে লালকুঠির অবস্থান কোথায়? লালকুঠির অবস্থান হচ্ছে পুরাতন ঢাকা। বঙ্গভবন। বঙ্গভবন কি? বঙ্গভবন তো তোমরা সবাই ছিল। সেটা কি?
বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনকে কি বলা হয়? বঙ্গভবন। আর প্রধানমন্ত্রীর বাসভবনকে বলা হয় হচ্ছে গণভবন। এই যে প্রাইম মিনিস্টার, PRIM, প্রাইম মিনিস্টারের যে বাসভবন সেটাকে বলা হয় হচ্ছে গণভবন, গণভবন। আর বঙ্গভবন কাকে বলা হয়? যেখানে হচ্ছে রাষ্ট্রপতি বাস করে। এইবার চলো, তিন নেতার মাজার। তিনজন নেতা, বাংলাদেশের তিনজন নেতা ছিল। একটা জিনিস আমি যাদেরকে জিজ্ঞেস করেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ভুল করেছে। তিন নেতার মাজার, তিন নেতার মাজার, আমি দুইটা নেতার নাম বলবো, একটা বাকি একজন নেতার নাম তোমরা বলবে। দুইজন নেতা হচ্ছে, একজন হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তো বাকি দুইজন নেতার নাম কি হবে বলো? হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক। আরেকজন নেতা কে? আরেকজন নেতা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কি বলে? মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী। তিন নেতার মাজার, তিন নেতার মাজারের অবস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনজন নেতা, বাংলার তিনজন নেতা, একজন কি হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক। আর আরেকজন নেতা আছে, সেই নেতার নাম কি বলো? একজন বলেছে হচ্ছে মুসা খা। মুসা খা হবে না। আচ্ছা বলো, তিন নেতার মাঝারে দুইজন নেতার নাম বলছি, একজন হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী আর একজন হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক। তিন নাম্বার একজন নেতা আছে, সেই নেতার মাজারটা কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। তিন নাম্বার নেতার নাম কি? বঙ্গবন্ধু? আর না, বঙ্গবন্ধুর সমাধিত হচ্ছে ইয়াতে, টুঙ্গিপাড়ায়। এই যে লামিয়া বলেছে হচ্ছে কি খাজা নাজিম উদ্দিন। এই যে ঠিক আছে, আব্দুল হামিদ খান বাসানি। এই যে বলতেছিলাম যে অনেকে বলবে কি আব্দুল হামিদ খান বাসানি, আব্দুল হামিদ খান বাসানি না, নাম হচ্ছে কি খাজা নাজিমউদ্দিন, খাজা নাজিমউদ্দিন। যদিও খাজা নাজিমউদ্দিনকে হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে হচ্ছে তাকে হচ্ছে বাংলাদেশের বিরোধী হিসেবে গণ্য করা হয়। এইবার চলো, আলুটিলা পাহাড়, আলুটিলা পাহাড় বা প্রাকৃতিক গুহা, এটার অবস্থান কোথায়? খাগড়াছড়িতে। আলুটিলা পাহাড়ের অবস্থান হচ্ছে খাগড়াছড়িতে, আলুটিলা পাহাড়। এইবার দেখো, জ্যাকব টাওয়ার, জ্যাকব টাওয়ার, চর ফ্যাশন। জ্যাকব টাওয়ারের অবস্থান কোথায়? চর ফ্যাশনে। চর ফ্যাশন কোথায়? ভোলাতে। তোমাদের হচ্ছে লেকচার 2-এ পড়েছিলাম। লেকচার 2-তে বাংলাদেশের সবগুলো যে গুরুত্বপূর্ণ চর, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপ, চর ফ্যাশন, চর মানিক, চর কুকরি মুকরি, যতগুলো চর আছে গুরুত্বপূর্ণ, ওইগুলো পড়েছিলাম। এইবার দেখো, জ্যাকব টাওয়ার। জ্যাকব টাওয়ার মানে কি? একটি ওয়াচ টাওয়ার। তোমরা যারা হচ্ছে দেখবে যে সমুদ্রের মাঝখানে বা হচ্ছে সমুদ্রের পাশে দেখবে হচ্ছে বড় বড় টাওয়ার থাকে, সেখানে একটি লাইট হাউস থাকে। এই লাইট দিয়ে রাত্রের বেলা হচ্ছে এই যে জাহাজ বা লঞ্চকে দিক দেখানো হয়, সেরকম একটি টাওয়ার, নাম কি? জ্যাকব টাওয়ার। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ভোলার চর ফ্যাশনে। আর এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সুউচ্চ দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার। এইবার দেখো, আসাদ গেট। আসাদ গেটের অবস্থান কোথায়? আসাদ গেটের অবস্থান হচ্ছে ঢাকাতে। পূর্বে আসাদ গেটের নাম ছিল হচ্ছে আইয়ুব গেট। ঠিক আছে, আইয়ুব গণঅভ্যুত্থানে আসাদের মৃত্যুর পর আসাদ কে ছিলেন? 1969 সাল, 1969 সালে যখন গণঅভ্যুত্থান হয়, আমাদের যেমন হচ্ছে 2024 সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল ছাত্রদের মাধ্যমে, 1969 সালে সেম একটি গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানে এই যে আসাদ মারা যায়। কি? আসাদ হচ্ছে পুলিশের গুলিতে হচ্ছে, পাকিস্তান সেনাদের গুলিতে নিহত হয় কে? আসাদ। এই শহীদ আসাদের বাসা কোথায়? শহীদ আসাদের বাসা হচ্ছে নরসিংদীতে। কোথায়? নরসিংদী, নরসিংদীর, নরসিংদী শিবপুরে, নরসিংদীর শিবপুর, নরসিংদী জেলার শিবপুর উপজেলায় হচ্ছে শহীদ আসাদের বাড়ি। আর এই আসাদের নামে কিন্তু কি একটি নরসিংদীর একজন কবি আছে, নরসিংদীর কি একজন কবির নাম কি? শামসুর রহমান, শামসুর রহমান। অনেকে কিন্তু কি এই যে শামসুর রহমান হয়, অনেকে রহমান লেখে। যারা রহমান লেখো, রহমান কিন্তু ভুল, তোমরা লিখবে হচ্ছে শামসুর রহমান। তো এই নরসিংদীর একজন বিখ্যাত কবির নাম কি? শামসুর রহমান। একটি কবিতা লিখেছিলেন, কবিতার নাম কি? আসাদের ষাট, আসাদের ষাট। তো আসাদের ষাট কেন লিখেছে কবিতা? এই যে পাকিস্তান সেনারা যখন হচ্ছে বর্বরভাবে হচ্ছে এই আসাদের উপরে গুলি চালিয়েছিল, রক্তে আসাদের পুরো ষাট হচ্ছে লাল হয়ে গিয়েছিল, যা তার স্মৃতিতে এই যে কবি শামসুর রহমান একটি কবিতা লিখেছেন, নাম কি? আসাদের ষাট। এই শহীদ আসাদের জন্মস্থান কোথায়? নরসিংদীর শিবপুরে। ঠিক আছে, এইবার চলো, এই আসাদের বর্তমানে যে আসাদ গেট,
আসাদ গেটের অবস্থান কোথায়? ঢাকাতে। এই আসাদ গেটের পূর্ব নাম কি ছিল? আইয়ুব গেট। কি গেট? আইয়ুব গেট। এইবার এইবার চলো, এটা হচ্ছে তোমরা যারা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের টার্গেট যাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তো চলো জাহাঙ্গীরনগরের গুরুত্বপূর্ণ টপিকটি দেখি। সেগুলো কি? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থান সমূহ। প্রত্নতাত্ত্বিক স্থান, সবার প্রথম হচ্ছে ওয়ারী বটেশ্বর। এই যে ওয়ারী বটেশ্বর, ওয়ারী বটেশ্বরের অবস্থান কোথায়? ওয়ারী বটেশ্বরের অবস্থান হচ্ছে নরসিংদী জেলার বেলাবো থানাতে। নরসিংদী জেলার বেলাবো থানাতে। এই ওয়ারী বটেশ্বর আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন হচ্ছে বেলাবো স্কুলের একজন শিক্ষক ছিলেন। নরসিংদী জেলার বেলাবো থানার একটি স্কুল আছে, সেই স্কুলের একজন শিক্ষক, নাম কি? হানিফ পাঠান। 1930 সালে তিনি একটি খোদাইয়ের কাজ করতেছিলেন, তখন হচ্ছে এই যে ওয়ারী বটেশ্বর তিনি আবিষ্কার করেন। আর এই ওয়ারী বটেশ্বর হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম, ঠিক আছে, বাংলাদেশের প্রাচীনতম সর্বশেষ আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থান এই ওয়ারী বটেশ্বর। কি? ওয়ারী বটেশ্বর হচ্ছে মাটির নিচে দুর্গ নগরী। কি? মাটির নিচে দুর্গ নগরী। তারপর হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় তো তোমরা সবাই দেখেছো। মহাস্থানগড়ের অবস্থান কোথায়? রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। আর হচ্ছে মহাস্থানগড়ের রাজধানী কি ছিল? পুন্ড্রনগর। তোমরা যারা হচ্ছে বাঙালি জনপদ, প্রাচীন বাংলার জনপদে পড়েছ, পুন্ড্রবর্ধন পড়েছ, তারপর হচ্ছে বঙ্গ পড়েছ, হরিকেল পড়েছ, সমতট পড়েছ, রাঢ় পড়েছ। এই যে এই পুন্ড্রনগর, এই পুন্ড্রনগর কোথায় ছিল? এই মহাস্থানগড়ে, ঠিক আছে। আর পুন্ড্রনগরের রাজধানী কি ছিল? পুন্ড্রবর্ধন। এইবার চলো ময়নামতি। ময়নামতি বা হচ্ছে শালবন বিহার। ময়নামতি বা শালবন বিহার। ময়নামতি বা শালবন বিহারের অবস্থান কোথায়? হচ্ছে কুমিল্লা জেলাতে। এইবার চলো শালবন বিহার মানে কি? শালবন বিহার তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছুক্ষণ আগে, বাংলাদেশের ভূপ্রকৃতি কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। টারশিয়ারি যুগ, প্লাইস্টোসিন, আর হচ্ছে সাম্প্রতিককালের এই সমতল ভূমি। এবার চলো মাঝখানে যেটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ। এই প্লাইস্টোসিন যুগের সোপান সমূহ যেসব অঞ্চলে, সেসব অঞ্চলের মাটির কালার হচ্ছে কি কালারের হয়? লাল রঙের হয়। আর এই লাল রঙে হচ্ছে এই শালবন, শালবন বা হচ্ছে গজার গাছ, ওই যে বড় বড় কাঠ গাছ যেগুলো আছে সেগুলো হচ্ছে ভালো জন্মায়। আর সেখানে কি একটি শালবনের একটি বিহার রয়েছে। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে কুমিল্লা জেলাতে। কোন জেলাতে? কুমিল্লা জেলাতে। এইবার দেখো সোমপুর বিহার। সোমপুর বিহার বা যেটাকে পাহাড়পুর বৌদ্ধ বিহার হিসেবে ডাকা হয়, অবস্থান কোথায়? রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে। রাজশাহী বিভাগের নওগাঁ জেলার পাহাড়পুরে। তারপরে হচ্ছে 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদ। ও এখানে সোমপুর বিহারে আরেকটি জিনিস মনে রাখবে, সোমপুর বিহার আবিষ্কার করেন কে বা নির্মাণ করেন কে? নির্মাণ করেন হচ্ছে পাল রাজা ধর্মপাল। কে? পাল রাজা ধর্মপাল। 7 গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাট জেলায়। কোথায়? বরিশালের বাগেরহাটে। সরি, বরিশাল না, খুলনার বাগেরহাটে। এবার দেখো ছোট সোনা মসজিদ, এটার অবস্থান কোথায়? চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ। রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হচ্ছে ছোট সোনা মসজিদ। বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ বলা হয়। এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কান্তজির মন্দির। কি মন্দির? কান্তজির মন্দির। কান্তজির মন্দিরের অবস্থান কোথায়? কান্তজির মন্দিরের অবস্থান হচ্ছে দিনাজপুরে। কোন জেলায়? বাংলাদেশের দিনাজপুরে। ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির হচ্ছে পলাশী বেড়াক এরিয়ায়। এই যে ঢাকেশ্বরী মন্দির, তারপর হচ্ছে লালবাগ, তারপর হচ্ছে ছোট কাটরা, বড় কাটরা, সবগুলো একই জায়গাতে। যেমন হচ্ছে আজিমপুর, লালবাগ আর হচ্ছে কি পলাশী। এই তিনটা স্থান হচ্ছে পাশাপাশি একটি স্থান। পানামনগরের অবস্থান কোথায়? সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বলেছিলাম মাত্র। সীতাকোট বিহার। সীতাকোট বিহার কোথায়? দিনাজপুর। এই যে সীতাকোট বিহার আর হচ্ছে কান্তজির মন্দির, দুইটার অবস্থান কোন জেলায়? দিনাজপুর জেলায়। আর হচ্ছে ওয়ার সিমেট্রি। ওয়ার সিমেট্রি এটার অবস্থান কোথায়? যে ময়নামতি, যে বলেছিলাম তোমাদেরকে, কুমিল্লার ময়নামতিতে। আর আরেকটি জায়গা রয়েছে, সেটি কি? চট্টগ্রামে।
এইবার চলো ওয়ার সিমেট্রি মানে কি। তোমরা সবাই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কোন বিশ্বযুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হচ্ছে এই যে বিশ্বযুদ্ধের সময় যে সৈন্যরা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, তারা যখন হচ্ছে গণহত্যার শিকার হয়েছিল, যে মারা গিয়েছিল, তো এত মানুষের কবর তো কোথায় দিবে? একজন একজন করে তো দেওয়া সম্ভব না। সেই কারণে কি করছে, এই যে গণকবর দিয়েছিল, অনেক মানুষকে একসাথে গণকবর দিয়েছিল। সেই গণকবর কোন কোন জায়গায় দিয়েছে? একটি হচ্ছে কুমিল্লাতে, আরেকটি হচ্ছে চট্টগ্রামে। আর এইগুলা কি বলা হয়? ওয়ার সিমেট্রি বা হচ্ছে গণকবর। বাংলাদেশের বিখ্যাত মসজিদ সমূহ, বাংলাদেশের বিখ্যাত মসজিদ, তো সব বিখ্যাত মসজিদে কোন কোনগুলো আছে? প্রথম হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ, অবস্থান হচ্ছে বাগেরহাট। বিনোদ বেবির মসজিদ নারিন্দা। তারপর হচ্ছে বাবা আদমের মসজিদ, এটা পড়বা। তারপরে ছোট সোনা মসজিদ কোথায়? শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আর শিবগঞ্জ কি বলা হয়? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। কি? সর্বপশ্চিমের উপজেলা। আর জেলা কি? চাঁপাইনবাবগঞ্জ। সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ, আর জেলা কি? জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। তারপর হচ্ছে বাগা মসজিদ। বাগা মসজিদ কোথায়? অবস্থান হচ্ছে রাজশাহীতে। কোথায়? রাজশাহীতে। বাকিগুলো যা আছে, যে নির্মাতা হচ্ছে কে? খানজাহান আলী। তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমরা বাকিগুলো হচ্ছে পড়ে নিবা। তারপর আরো কিছু মসজিদ রয়েছে, যেমন হচ্ছে কি কুসুম্বা মসজিদ। কি মসজিদ? কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদের অবস্থান কোথায়? নওগাঁতে, রাজশাহীর নওগাঁতে। চকবাজার মসজিদ, এই যে এখানে লিখে আছে চকবাজার মসজিদের অবস্থান হচ্ছে চকবাজার। এই চকবাজার শাহী মসজিদ নির্মাণ করেন কে? মুঘল সুবেদার শায়েস্তা খান। কে নির্মাণ করেন? শায়েস্তা খান। এইবার চলো ৭ গম্বুজ মসজিদ। তোমরা যারা হচ্ছে ৬০ গম্বুজ আর হচ্ছে ৬০, এই যে একটা হচ্ছে কি ৭, এটা কি? এটা হচ্ছে ৭, আর আরেকটা আছে ৬০। দুইটা কিন্তু আলাদা। এই যে ৬০ গম্বুজ যে মসজিদ, সে ৬০ গম্বুজ মসজিদের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে বাগেরহাটে। এই ৬০ গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে বাগেরহাট। ৬০ গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে বাগেরহাট। ওইখানে গম্বুজের সংখ্যা কত? ৮১টি। কিন্তু এই যে ৭ গম্বুজ মসজিদ, এইখানে গম্বুজ কয়টি? এখানে গম্বুজ হচ্ছে ৭টি। কয়টি? এখানে হচ্ছে ৭টি। তারপরে তোমরা পড়বো হচ্ছে তারা মসজিদ। তারা মসজিদের অবস্থান কোথায়? পুরাতন ঢাকাতে। তারপরে পড়বো হচ্ছে আতিয়া মসজিদ। আতিয়া মসজিদের অবস্থান হচ্ছে টাঙ্গাইলে। আর হচ্ছে বাইতুল মোকাররম, আমাদের হচ্ছে জাতীয় মসজিদের অবস্থান কি? গুলিস্তান, ঢাকার গুলিস্তানে। আর হচ্ছে বাংলাদেশের বিখ্যাত মন্দির সমূহ। বাংলাদেশের বিখ্যাত মন্দির, প্রথম কি? ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দিরের অবস্থান হচ্ছে পলাশীতে, ঢাকার পলাশীতে। আর এটা কে নির্মাণ করেন? রাজা বল্লাল সেন। রাজা বল্লাল সেন। কান্তজির মন্দির হচ্ছে দিনাজপুরে। কোথায়? দিনাজপুরে। এইবার দেখো গুরুদুয়ারা নানক শাহী। গুরুদুয়ারা নানক শাহী, তোমরা যারা শুনছো শিখ ধর্ম, হিন্দুদের মধ্যে একটি ধর্ম আছে, মানে হিন্দুর মতো, কিন্তু তারা কি শিখ ধর্ম, তারা হচ্ছে নামাজের মতো করে হচ্ছে ইবাদত করে। এই ধর্মের নাম কি? শিখ ধর্ম। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের একটি হল রয়েছে, মেয়েদের হলটির নাম কি? রোকেয়া হল। এই রোকেয়া হলের সামনে এই গুরু নানক শাহীর যে উপাসনালয়, এটার অবস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে। আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরের অবস্থান কোথায়? মহেশখালীতে। আর একমাত্র পাহাড়ি দ্বীপ, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোন জেলায় অবস্থিত? মহেশখালী জেলাতে। ঠিক আছে। তারপর হচ্ছে রমনা কালী মন্দির। রমনা কালী মন্দিরের অবস্থান হচ্ছে রমনা পার্ক, ঢাকাতে। আর এবার হচ্ছে তোমাদের বাংলাদেশের প্রাচীন বৌদ্ধবিহার সমূহ। প্রাচীন বৌদ্ধবিহারে কি পড়বে? সোমপুর বৌদ্ধবিহার। তারপর হচ্ছে তোমাদের এই যে সীতাকোট বৌদ্ধবিহার, শালবন বৌদ্ধবিহার। এবার হচ্ছে বাসুবিহার, আর হচ্ছে নালন্দা বিহার। এই চারটে, এই যে এখানে 5টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 5টা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। সোমপুর বৌদ্ধবিহার, শালবন বৌদ্ধবিহার, সীতাকোট, বাসুবিহার, আর হচ্ছে নালন্দা বিহার। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাচীন দিঘি। দিঘি মানে কি? বাংলাদেশের প্রাচীন যে পুকুরগুলো, সবচেয়ে যে পুকুর প্রাচীন, সবার প্রথম কি? রামসাগর। রামসাগরের অবস্থান হচ্ছে দিনাজপুরে। তারপর হচ্ছে ধর্মসাগর। ধর্মসাগরের অবস্থান হচ্ছে কুমিল্লাতে, ইছামতি পড়বা। তারপর হচ্ছে কি? ফয়েজ লেক। ফয়েজ লেকের অবস্থান কোথায়? চট্টগ্রামে।
আর এই ফয়েজ লেক হচ্ছে বাংলাদেশের একমাত্র এই যে কৃত্রিম লেক, কি লেক? কৃত্রিম লেক। ব্রিটিশ একজন শাসক ছিলেন, ব্রিটিশ যে সময় শাসন চলতেছিল তখন এই শাসকের নাম ছিল কি? ফয়েজ। এই ফয়েজের নাম অনুসারে চট্টগ্রামের একটি কৃত্রিম লেক খনন করা হয়, আর নামটি কি দেওয়া হয়? নাম দেওয়া হয় হচ্ছে ফয়েজ লেক। কি লেক? ফয়েজ লেক। এবার দেখো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্থা, এই যে তোমরা যারা হচ্ছে সংস্থা পড়তেছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্থার পূর্ণরূপ তোমাদেরকে অবশ্যই জানতে হবে। সেইগুলো কি? বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা সংস্থা। কি সংস্থা? গোয়েন্দা সংস্থা। সবার প্রথমে কি পড়বে? জাতীয় নিরাপত্তা সংস্থা। জাতীয় নিরাপত্তা সংস্থার নাম কি? এনএসআই। এনএসআই যে এনএসআই এর পূর্ণরূপ কি? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। তারপরে হচ্ছে এই যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তর, এর পূর্ণরূপ কি? ডিজিএফআই। ডিজিএফআই এর পূর্ণরূপ কি? ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স। সামরিক গোয়েন্দা সংস্থা নাম কি? ডিএমআই। পূর্ণরূপ কি? ডিরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তোমরা আশা করি সবাই সিআইডি দেখেছো, মানে সিআইডি যে দেখো না এমন ছেলে পেলে এখন বর্তমানে কম আছে, কিন্তু আমাদের সময় একটা জেনারেশন ছিল যখন হচ্ছে সবাই কি দেখতো? এই যে সিআইডি দেখতো। সিআইডি দেখে গেছিল এই যে দয়া, তারপরে হচ্ছে অভিজিৎ ছিল, দয়া ছিল, এসিবি প্রত্যয়মান ছিল, ফ্রেডি ছিল। আচ্ছা তোমরা হচ্ছে সিআইডি দেখছো কে কে বলো তো? আমাদের সময় একটা সময় ছিল যখন হচ্ছে আমরা বসে সিআইডি দেখতাম, আর এখন তো সবাই হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে হচ্ছে অনেকে ব্যস্ত। এখন তো তোমরা হচ্ছে রিলস দেখে দেখে হচ্ছে তোমরা দিন কাটাও, কিন্তু আমাদের একটা সময় ছিল যখন এই হাই স্কুলে পড়াশোনা করতাম, পড়ার সময় দেখা যাচ্ছে স্কুল ছুটি দিছে, বাসাতে আসতাম, আসার পরে হচ্ছে খাওয়া দাওয়া করতাম আর হচ্ছে বসে বসে হচ্ছে সিআইডি দেখতাম। তো এই সিআইডির পূর্ণরূপ কি? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে? তারপরে এই যে সেন্ট্রাল, এই যে আরেকটা পড়বে হচ্ছে বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো। বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো বা বিজিবি। বিজিবির পূর্ণরূপ বর্ডার গার্ড সিকিউরিটি ব্যুরো। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা, এই যে সবার প্রথম হচ্ছে কি? একনেক। একনেক বলা হয় কাকে? যে একনেক। একনেক হচ্ছে এই যে আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী আর হচ্ছে মন্ত্রী পরিষদ, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ নিয়ে একটি কমিটি গঠন করা হয়। ধরো হচ্ছে আমাদের যে কোনো দেশে যে কোনো একটি প্রকল্পের জন্য যে বাজেট, সে বাজেট পাস হয় কোন জায়গাতে? বাজেট পাস হচ্ছে সেই একনেকে। এই একনেকের প্রধানকে, একনেকের প্রধান হচ্ছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী থাকবে সেই কি হবে? একনেকের প্রধান। এই একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠিত হয় কত সালে? 1982 সাল, ঠিক আছে? 1982 সাল। দেখা যাচ্ছে বাংলাদেশের যত বড় বড় প্রজেক্ট, যেমন হচ্ছে এই যে পদ্মা সেতু, তারপর হচ্ছে মেট্রো রেল, এমন মেগা মেগা প্রজেক্টের অনুমোদন কোথায় দেওয়া হয়? এই একনেকে দেওয়া হয়। তারপর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এইটা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির একটা জিনিস পড়বে, সেটা কি? বাংলাপিডিয়া। তোমরা সবাই হচ্ছে উইকিপিডিয়ার নাম শুনেছ, ঠিক সেম ভাবে বাংলাপিডিয়া নামে একটি ওয়েবসাইট রয়েছে বা কি রয়েছে? বাংলাপিডিয়া। এই বাংলাপিডিয়া কে করেছে? বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। তারপরে হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির অবস্থান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পিছনে হচ্ছে এই বাংলা একাডেমির অবস্থান। বাংলা একাডেমির পুরাতন নাম কি ছিল? বর্ধমান হাউস। কি ছিল? বর্ধমান হাউস। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এর অবস্থান কোথায়? ঢাকার সেগুনবাগিচায়। কোথায়? ঢাকার সেগুনবাগিচায়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অথবা বার্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অথবা বার্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অবস্থান কোথায়? কুমিল্লাতে। কোথায় অবস্থান? কুমিল্লাতে। তারপরে পল্লী উন্নয়ন একাডেমি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি অবস্থান কোথায়? বগুড়াতে। একটা হচ্ছে পল্লী উন্নয়ন আর একটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, দুইটা কিন্তু আলাদা জিনিস। যেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সেটার অবস্থান হচ্ছে কুমিল্লাতে, আর যেটা হচ্ছে শুধু পল্লী উন্নয়ন একাডেমি সেটার অবস্থান কোথায়? বগুড়াতে। তারপরে সর্বশেষ হচ্ছে বারডেম। বারডেম কি? বারডেম হচ্ছে একটি হাসপাতাল। তোমরা সবাই এই যে পিজি হাসপাতালের নাম শুনেছো, পিজি হাসপাতাল অথবা হচ্ছে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল আগে ছিল না, বর্তমানে হচ্ছে বাংলাদেশ মেডিকেল। আর এটার পুরাতন নাম কি ছিল? পিজি হাসপাতাল। পিজি মানে কি? পিজি মানে হচ্ছে
পোস্ট জেনারেল। কি জেনারেল? পিতে হচ্ছে পোস্ট, জিতে হচ্ছে জেনারেল। পাকিস্তান আমলে এই হাসপাতালের নাম ছিল কি? পিজি হাসপাতাল। তারপরে এই হাসপাতালের নাম করে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই পিজি হাসপাতালের নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এইবার চলো পরবর্তী স্লাইডের দিকে দেখি তো। পিজি হাসপাতাল, তোমাদের আজকের এই টপিকগুলো হচ্ছে ভালো করে পড়বা, কারণ এখান থেকে যদি প্রশ্ন আসে, এইখান থেকে যাতে একটা প্রশ্ন তোমাদের মিস না হয়, একটা প্রশ্ন। কারণ কি, এইসব টপিক হচ্ছে সবচেয়ে সহজ টপিক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সবচেয়ে সহজ সহজ কিছু টপিক রয়েছে। তোমরা অনেকে একটা কাজ করো, যেটা হচ্ছে কি, তোমরা যেগুলো হচ্ছে সহজ টপিক এগুলো হচ্ছে কম পড়ো, যেগুলো হচ্ছে কঠিন টপিক সেগুলো বেশি করো। যার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে তোমাদের এই সহজ টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা ভুল করে ফেলো। আর কঠিন টপিক তো কঠিন টপিকই, সেগুলো হচ্ছে ভালো করে করতে পারতেছো না। তো যার কারণে যেগুলো সবচেয়ে সহজ টপিক, যেগুলো সবচেয়ে বেশি আসে, সেগুলো বারবার প্র্যাকটিস করবা। কারণ কি, সেগুলো থেকে একটা নাম্বার যাতে তোমাদের মিস না যায়। আর যেগুলো হচ্ছে কঠিন টপিক সেগুলো পরে করবা, আগে সহজ টপিকগুলো ভালো করে শেষ করবা। সহজ টপিকের যে নাম্বারগুলো আছে সবগুলোর নাম্বার আগে এনশিওর করবা, তারপর হচ্ছে কঠিন টপিকগুলো পড়বা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান, যেমন কি আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র। উদারাময় মানে কি? মানে হচ্ছে পেটের যে, এটাকে হচ্ছে কি বলে, উদারাময় কেন্দ্র মানে কি আইসিডিডিআর। অবস্থান কোথায়? ঢাকার মহেশখালীতে। বাংলাদেশ কলেরা হাসপাতাল নামে পরিচিত। ঠিক আছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? বিকেএসপি। বিকেএসপি কে বলা হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তারপর হচ্ছে পেট্রো বাংলা। পেট্রো বাংলার অবস্থান কোথায়? ঢাকাতে প্রতিষ্ঠিত হয় 1972 সালের 26শে মার্চ। এই পেট্রো বাংলার কাজ কি? তোমরা জানো আমাদের হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি জ্বালানি সম্পদ রয়েছে কোনটি? গ্যাস। এই গ্যাসের যত কার্যক্রম আছে সবগুলো দেখভাল করে কোনটা? এই পেট্রো বাংলা। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অথবা BRRI, ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার অবস্থান কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটার অবস্থান কোথায়? ময়মনসিংহতে। তারপরে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠাতা কে? অধ্যাপক আবু সাইদ। অবশ্যই এটা পড়ে রাখবা, বাংলাদেশ বিশ্ব সাহিত্য কেন্দ্র। তোমরা দেখবা যারা হচ্ছে কলেজে পড়াশোনা করে, দেখবা বড় একটা এই যে ট্রাকের মতো একটা গাড়ি আসে, যেটার ভিতরে হচ্ছে একটু ছোট একটা লাইব্রেরি থাকে। এটাকে কি বলা হয়? বিশ্ব সাহিত্য কেন্দ্র। এটার প্রতিষ্ঠাতার নাম পড়তে হবে, নাম কি? আবু সাইদ। বাংলাদেশ বিশ্ব সাহিত্য প্রতিষ্ঠাতা। আচ্ছা, এবার চলো তোমাদের তোমাদের যারা আচ্ছা, একজন বলতেছে সোহেব আলী, সাব্বাস ভাই সাব্বাস, আপনি তো সেই ট্যালেন্টেড। এইবার চলে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে কোনগুলো রয়েছে? যেমন দেখো, আচ্ছা এইগুলো থেকে হচ্ছে বিস্তারিত, এইগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, একমাত্র কোষ্ঠকাঠিন্য চিকিৎসা কেন্দ্র কোথায়? নীলফামারীতে। কোন জেলাতে? বাংলাদেশের নীলফামারী জেলাতে। একমাত্র ফাইলেরিয়া হাসপাতালের অবস্থান হচ্ছে সৈয়দপুর। কোথায়? সৈয়দপুরে। হৃদরোগ ইনস্টিটিউট বাংলাদেশে কয়টি? একটি। অবস্থান কোথায়? শেরেবাংলা নগরে। যক্ষা হাসপাতালের সংখ্যা কয়টি? 4টি। যক্ষার জন্য যে টিকা দেওয়া হয় নাম কি? BCG টিকা। যক্ষার টিকার নাম কি? BCG। এইবার দেখো, প্রথম ভাসমান হাসপাতাল জীবন্তরী। কি? জীবন্তরী। প্রথম ভাসমান হাসপাতালের নাম হচ্ছে জীবন্তরী। এবার দেখো অরবিস কি? একটি হচ্ছে সংস্থা, একটি হচ্ছে এনজিওর মতো একটি সংস্থা। সেটি কি? বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল এই অরবিস। তারপর হচ্ছে স্বাস্থ্যর প্রতীক কি? রংধনু। রংধনুকে কি বলা হয়? স্বাস্থ্যর প্রতীক, স্বাস্থ্য সেবার প্রতীক বলা হয়। সবগুলো তথ্য হচ্ছে তোমরা বাসায় ভালো করে পড়ে নিবে। বিশেষ করে হচ্ছে আমি তোমাদেরকে যেসব টপিকগুলো হচ্ছে দাগিয়ে দিচ্ছি সেগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে। এই যে এইটা প্রথম হচ্ছে এক কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র, ফাইলেরি হাসপাতাল, হৃদরোগ, যক্ষা, ভাসমান হাসপাতাল, অরবিস। এই যে এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা।
এবার দেখো, এই যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অথবা ইপিআই, এই ইপিআই কত সালে শুরু হয়? 1985 সালে। বর্তমানে 10টি রোগের টিকা দেওয়া হয়। কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি রোগের। এই যে ইপিআই কর্মসূচিতে বর্তমানে হচ্ছে 10টি রোগের টিকা দেওয়া হয়। প্রথম টেস্ট টিউব শিশু নাম কি? হীরামণি মুক্তা। হীরামণি মুক্তা হচ্ছে কি বাংলাদেশের প্রথম টেস্ট টিউবের শিশু। তারপর হচ্ছে এই যে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু কি? এই যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক মহামারী রোগ। কত সালে? এই যে সোয়াইন ফ্লু কত সালে ধরা পড়ে? 2009 সালে। কত সাল? 2009 সাল। তারপরে দেখো বার্ড ফ্লু ভাইরাস। বার্ড ফ্লু ভাইরাস হচ্ছে, ভাইরাসের নাম কি? H5N1। উৎস কি? পাখি জাতীয় প্রাণীদের এই রোগ আক্রান্ত করে। এই কোন রোগ? বার্ড ফ্লু রোগ। দেখা যাচ্ছে তোমরা যারা হচ্ছে পোলট্রি ফার্ম দেখো, এই যে 2006 সালের দিকে, কত সাল? 2006 সালের দিকে এই বার্ড ফ্লু ভাইরাসটি দেখা গিয়েছিল। দেখা যাচ্ছে প্রত্যেকটা পোলট্রি একবারে সবগুলো হচ্ছে মারা যাচ্ছিল এই ভাইরাসের কারণে। তারপরে আইসিডিডিআর। আইসিডিডিআর কি? কালাজ্বর শনাক্তকরণের জন্য বিশ্বের প্রথম সৌরচালিত সুটকেস ল্যাবরেটরি উদ্ভাবন করে কে? আইসিডিডিআর। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদেরকে জিকের আরো 5টি টপিক দিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি টপিক। এই 5টি টপিক হচ্ছে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করবে। আচ্ছা আচ্ছা, তোমরা হচ্ছে বাংলাদেশের প্রথম কি বলবে? বাংলাদেশের এখানে হচ্ছে তোমাদেরকে আজকে বাংলাদেশের যে প্রথম প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবে। জাস্ট এখান থেকে হচ্ছে কোন কোন জিনিসগুলো পড়বে, যেমন হচ্ছে অতিরিক্ত বেশিগুলো পড়ার দরকার নেই, বাকিগুলো জাস্ট একবার দেখবে। আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো তো সবাই জানো। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, অস্থায়ী প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর পড়বা, প্রথম বিচারপতি পড়বা, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পতাকা উত্তোলন, প্রথম পতাকা উত্তোলন, সংসদ নির্বাচন, যেহেতু হচ্ছে ডিসেম্বর মাসে হচ্ছে সংসদ নির্বাচন হবে, এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে সংসদ নির্বাচন হবে, সেই জন্য তোমাদেরকে একটু সংসদ নির্বাচন নিয়ে পড়তে হবে। প্রথম রণতরীর নাম কি? বিএনএস পদ্মা। এইবার দেখো, তারপরে সেম ভাবে এখানে হচ্ছে বাংলাদেশের প্রথম প্রথম যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ গুলো, এগুলো হচ্ছে আমি দাগিয়ে দিব, সেইগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা, আর বাকিগুলো হচ্ছে একটু দেখে নিবা। প্রথম এই যে উপগ্রহ, ভূ উপগ্রহ কেন্দ্র পড়বা, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়বা প্রথম। তারপরে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসি, বিসির নাম কি? পিজে হার্টস। আর প্রথম বাংলা ছায়াছবির নাম কি? মুখোশ। প্রথমে যে এখানে প্রথম পড়বা, প্রথম পানি শোধনাগার, তারপর হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র, এই দুইটা এখান থেকে পড়বা। তারপর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম, এগুলো থেকে হচ্ছে সবগুলো পড়ে ফেলবা, একবারে মুখস্থ করার দরকার নাই, তোমরা জাস্ট এমসিকিউর মতো পড়বা, যাতে তোমরা যখন এমসিকিউর এই যে এমসিকিউতে যখন অপশন দেখবা, অপশন দেখলে যাতে হচ্ছে তোমাদের মনে পড়ে, এইভাবে জাস্ট হচ্ছে একবার দেখে দেখে এগুলো হচ্ছে পড়ে নিবা। আর বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম, এগুলো খুবই ইন্টারেস্টিং টপিক, কারণ এগুলো পড়লে হচ্ছে অনেক কিছু জানা যায়, পড়তে হচ্ছে ভালো লাগে। এই যে সেম সবগুলো হচ্ছে বৃহত্তর আর হচ্ছে ক্ষুদ্রতর যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে পড়ে ফেলবা। এই যে বৃহত্তম, দীর্ঘতম আর হচ্ছে উচ্চতম বাংলাদেশে। একটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখি, যে হচ্ছে বাংলাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কিন্তু অনেক কি দেওয়া? তাজিং ডং। কি দেওয়া? তাজিং ডং দেওয়া কি বাংলাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ, কিন্তু বর্তমানে এটা কিন্তু ভুল। সঠিক উত্তর কি হবে? সাফা হাফং। সাফা হাফং। সাফা হাফং। দেখা যাচ্ছে কি এই সাফা হাফং এর উচ্চতা কিন্তু কি এই তাজিংডং বিজয় থেকে কিন্তু বেশি। এটা হচ্ছে বেসরকারি ভাবে হচ্ছে বর্তমানে করা হয়েছে, সরকারি ভাবে হচ্ছে অনুমোদন দেওয়া হবে এই সাফা হাফংকে। আর তাজিংডং বিজয় কততম হবে? দ্বিতীয়তম। আর প্রথম কি? সাফা হাফং, বাংলাদেশের উচ্চতম এই পাহাড়ের মধ্যে। একটা জিনিস জাস্ট হচ্ছে তোমরা মনে রাখবে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে তোমাদের যদি পরীক্ষার প্রশ্নতে আসে যে বাংলাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি, তখন দেখা যাচ্ছে সাফা হাফং আর তাজিংডং বিজয় একসাথে কোনো সময় আসবে না। হয়তো তাজিংডং বিজয় থাকবে, আর নয়তো হচ্ছে সাফা হাফং থাকবে, দুইটা থেকে যে কোনো একটা থাকবে, দুইটা কিন্তু একসাথে কোনো সময় দিবে না। আচ্ছা, আজকে হচ্ছে আর তোমাদেরকে হচ্ছে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই, সেটা হচ্ছে কি তোমাদেরকে বাংলাদেশ টপিক, বাংলাদেশ টপিকের উপরে একটা পরীক্ষা নিলে তোমাদের কেমন হয়? তোমরা কারা কারা পরীক্ষা দিতে চাও তোমরা লিখো তো।
তোমাদেরকে একটা এমসিকিউ টেস্ট নেই। তোমরা কারা কারা এমসিকিউ পরীক্ষা দিতে চাও বলো, তোমাদের একটা এমসিকিউ এক্সাম নেব। আচ্ছা তোমাদের তো পরীক্ষা নেক্সট ক্লাস, তো তোমাদের হচ্ছে সাধারণ জ্ঞানের নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার কিবার পরে 16 তারিখ, মানে যেদিন রাত হচ্ছে তোমাদের রেজাল্ট দিবে সেদিন আবার হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আশা করি আচ্ছা আচ্ছা সবাই দিবে আচ্ছা পরীক্ষা তো নিব তোমাদের হচ্ছে। তোমরা জাস্ট হচ্ছে ভাইয়াদের উপরে তোমরা হচ্ছে বিশ্বাস রাখবে। তোমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে দেখা যাচ্ছে তোমরা জাস্ট আমাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে, প্রত্যেকটা পরীক্ষার তোমরা প্রশ্নগুলো সলভ করবে। দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো থেকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ প্রশ্ন কমন পাবে। আমরা ওইভাবে হচ্ছে তোমাদের জন্য আমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সেট করতেছি যাতে হচ্ছে এই প্রশ্ন থেকে হুবহুব যাতে হচ্ছে তোমরা কমন পাও। ইনশাল্লাহ তোমরা প্রশ্ন থেকে সর্বোচ্চ কমন পাবে। আর দেখাতে হবে আবার যেদিন সেদিন হচ্ছে তো তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। আরেকটা জিনিস, তোমরা পরীক্ষার আমি বারবার কিন্তু বলি তোমাদেরকে, তোমরা পরীক্ষার রেজাল্ট নিয়ে বিন্দুমাত্র টেনশন করবে না। তোমাদের যে সময়, তোমাদের কিন্তু একটা সময় খুবই এক্সপেন্সিভ, একটা সময় খুবই গুরুত্বপূর্ণ। এই একটা দিন, আজকে কত তারিখ, আজকে হচ্ছে তোমার রাত হলেও কত হবে 14 তারিখ, তোমার 14, 15, 16 তিনটা দিন তুমি চিন্তা করতে পারবা তিনটা দিন যে তোমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। একটা দিন লস করা মানে কি, দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় কতজন শিক্ষার্থী পরীক্ষা দিবে, প্রায় হচ্ছে 1.5 লক্ষ, কত লক্ষ, 1.5 লক্ষ বা 1,10,000, ধরো 1,10,000 পরীক্ষা দিবে। তো তুমি চিন্তা করো, তুমি যদি হচ্ছে ধর তোমরা যদি হচ্ছে তিনটা দিন না পড়াশোনা করো, বাকি দেখা যাচ্ছে সবাই পড়াশোনা করতেছে, তো তোমরা হচ্ছে কম্পিটিশনে পিছিয়ে যাবে। যার কারণে একটা দিন হচ্ছে তোমাদের লস করা যাবে না, ডেইলি হচ্ছে পড়তে হবে, কন্টিনিউয়াসলি হচ্ছে পড়তে হবে। মানুষের জীবনে হচ্ছে এই যে উত্থান পত্থান আসেই, রেজাল্ট খারাপ হতে পারে, এই তোমার রেজাল্ট কিন্তু কোনো সময় তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। এটা সবসময় মাথায় রাখবে, তোমার রেজাল্ট কোনো সময় কি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। ভবিষ্যৎ নির্ধারণ করবে কি তুমি পরবর্তীতে কি করতেছো, তোমার ফিউচারে কি করতেছো, তোমার পরবর্তী পজিশন কি হবে সেটার উপরে ডিপেন্ড করে তোমার ফিউচার কি হবে। ঠিক আছে, তোমার আজকের রেজাল্ট খুবই সাময়িক, কালকে তোমার রেজাল্ট দিবে, পরবর্তী দিন তোমার রেজাল্ট দিবে, সেই রেজাল্ট কোনো সময় তোমার ফিউচার নির্ধারণ করবে না। দেখা যাচ্ছে রেজাল্টের পরে তোমরা যখন অ্যাডমিশন দেবে, অ্যাডমিশনের পরে হচ্ছে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সে বিশ্ববিদ্যালয় নির্ধারণ করবে যে তুমি ভবিষ্যতে কি করবে, কোথায় যাবে। তোমার রেজাল্ট, এইচএসসি রেজাল্ট 3 মাস পর 4 মাস পর কেউ জিজ্ঞেস করবে না। তাই তোমাদের সবাইকে বলবো রেজাল্ট নিয়ে প্যারা নেবে না কোনো। রেজাল্ট তোমার একটু মোটামুটি রেজাল্ট আসলেও চলবে, যদি ভালো হয় হলো, আর যদি ভালো না হয় কোনো টেনশন নাই। তোমার যে ভালো না হওয়ার জন্য যেই ভিতরে হচ্ছে যে একটা উদ্বেগ কাজ করবে, সেই উদ্বেগকে কাজে লাগাও তোমার পড়াশোনাতে, সে জেদকে কাজে লাগাবে তোমার পড়াশোনাতে, সে জেদ নিয়ে হচ্ছে পড়াশোনা করবে যে তোমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তোমাকে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে অবশ্যই চান্স পেতে হবে। সেই স্পিরিট নিয়ে হচ্ছে তোমরা পড়াশোনা করবে। ইনশাল্লাহ তোমরা যদি স্পিরিট নিয়ে পড়াশোনা করতে পারো, তোমার প্রত্যেকটা রেজাল্ট হচ্ছে ভালো হবে। আচ্ছা সবাই পাস, তোমরা হচ্ছে জাস্ট পাস করতে পারলে চলবে। আমি এত বেশি এক্সপেকটেশন নাই যে হচ্ছে ওইভাবে হচ্ছে রেজাল্ট পেতে হবে বা এই জিপিএ 5 পেতে হবে, জিপিএ 5 না পেলে ইয়ে হয়ে যায়, এসব কিছু দরকার নেই। আর আচ্ছা তোমরা যেহেতু সবাই বলতেছো হচ্ছে এক্সাম, তো তোমাদের হচ্ছে এক্সামের যে ডেট, এই ডেট হচ্ছে আমরা জানিয়ে দিব, ঠিক আছে। তো তোমরা তোমাদের হচ্ছে যে বিগত যে লেকচারগুলো, আরেকটা জিনিস কাজ করবে সেটা হচ্ছে তোমাদের বিগত যে লেকচারগুলো আছে সবগুলো লেকচার আবার রিভিশন দিবে। এটা কিন্তু মনে রাখবে, তোমরা সবগুলো লেকচার রিভিশন। অল লেকচার রিভিশন দিবে। তোমরা আজকের ক্লাসটা শেষ করে, আজকের লেকচারে কিন্তু বেশি নেই ইনফরমেশন, তোমরা আজকেরটা শেষ করে তোমাদের বিগত যত লেকচার আছে সাধারণ জ্ঞানের একবার করে হলে কি চোখ গোলাবে। কারণ সাধারণ জ্ঞান জিনিসটা কি, তুমি হচ্ছে আজকে পড়তেছো, তুমি 1 সপ্তাহ পড়ো নাই, দেখবে হচ্ছে ভুলে যাচ্ছ। এটা কিন্তু রেগুলার পড়তে হয়, রেগুলার একবার করে হচ্ছে মেমোরাইজ করতে হয়। তুমি যখন ডেইলি ডেইলি একটু একটু করে দেখবা এমনিতে মনে থাকতেছে, তোমার মুখস্থ করতে হইতেছে না। তো আজকে তোমাদের কাজ কি, তোমরা হচ্ছে পুরাটা লেকচার রিভিশন দিবে। কারণ কি, আমি পুরাটা লেকচারের উপর থেকে তোমাদেরকে পরীক্ষা নেব নেক্সট ক্লাসে, তোমাদের সাধারণ জ্ঞানের। আর সেখান থেকে যে সর্বোচ্চ নাম্বার পাবে,
আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষাতে যে সর্বোচ্চ নাম্বার পাবে তাদের জন্য একটা উপহার আছে, সেটা আজকে না বলি, যেদিন হচ্ছে আমি রেজাল্ট দিব, যে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে তার জন্য একটা উপহার থাকবে। তো তোমরা সবাই অবশ্যই হচ্ছে ভালো করে নিবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা জিজ্ঞেস করে, একজন জিজ্ঞেস করে হচ্ছে মহাসিন জিজ্ঞেস করেছো যে প্রিপার এই রিভিশন কিভাবে দিব। তো তোমাদের যে প্রত্যেকটা ক্লাস, আমি কিন্তু বারবার বলি যে তোমাদের প্রত্যেকটা ক্লাসে নোট করবে। এই যে আজকে কিন্তু কয়েকদিন যাবত অনেকেই রয়েছে, যেমন হচ্ছে ফাতেমা, তারপর হচ্ছে নয়ন, তারা কিন্তু খুব ভালো নোট করে। প্রত্যেকটা লেকচারের নোট কিন্তু তারা হচ্ছে গ্রুপে শেয়ার করেছে, তো তোমরা ওইখান থেকে দেখতে পারো, দেখে দেখে হচ্ছে নোট করে নিবে। দেখা যাচ্ছে যে তারা, নয়ন আর হচ্ছে ফাতেমা, দুজন হচ্ছে খুব ভালো নোট করেছে, আরো অনেকে নোট করেছে। তো তাদের নোটগুলা দেখা যাচ্ছে তারা যখন হচ্ছে পরবর্তীতে হচ্ছে রিভিশন দিবে, রিভিশনের সময় কিন্তু কি তোমাদের এই নোটগুলো হচ্ছে কাজে লাগবে। যার কারণে তোমাদেরকে আমরা বারবার বলি তোমরা প্রত্যেকটা টপিক হচ্ছে নোট করবে, ঠিক আছে? আচ্ছা, এক্সামের টপিক হচ্ছে জিজ্ঞেস করেছো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো যে হচ্ছে ভাইয়া ঢাবি এক্সাম নিয়ে যা শুনেছি সব কি ঠিক নাকি গুজব। যে তোমাদেরকে আমি আবারও বলি যে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে অফিসিয়াল নোটিশ হচ্ছে তারা একটা ওয়েবসাইটে প্রকাশ করে। আচ্ছা, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সারাদিন আমি ক্যাম্পাস থেকে, আমি তো কোনো সময় শুনি না যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টাইম ঘোষণা করেছে। কিন্তু মানুষ যে কোন জায়গা থেকে শুনে আল্লাহ জানে, মানে আল্লাহ আর ওরা ছাড়া আর কেউ জানে না, আমি জানি না যে ওরা কোন জায়গা থেকে শুনে। হয়তোবা তারা হচ্ছে অনুমান করে বলে যে হচ্ছে গত বছর এমন এমন সময় পরীক্ষা হয়েছিল, তো এইবার এমন ভাবে হইতে পারে, কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ দেওয়া হয় নাই। যেমন দেখা যাচ্ছে অনেক পেজ থেকে, অনেক প্ল্যাটফর্ম থেকে, অনেক মিডিয়া থেকে হচ্ছে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে, বা হচ্ছে তোমার হচ্ছে সম্ভাব্য ডেট ঘোষণা করা হচ্ছে যে এত তারিখ পরীক্ষা হতে পারে, কিন্তু অফিসিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো এমন নোটিশ দেওয়া হয় না। যেদিন হচ্ছে নোটিশ দেওয়া হবে, আমরা তোমাদেরকে আমাদের পেড ব্যাচের গ্রুপে জানিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের সবগুলো গ্রুপে তোমাদেরকে হচ্ছে জানিয়ে দিব যেদিন হচ্ছে নোটিশ দিবে অফিসিয়ালি। তো তার আগে তোমাদের এইসব নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ যেদিন হচ্ছে সার্কুলার দিবে, আমরা সার্কুলারে হচ্ছে কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কি করতে হবে, সবগুলো হচ্ছে বুঝিয়ে দিব আমরা একটা ক্লাসে। তো এইসব নিয়ে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই, কবে পরীক্ষা হবে কবে না হবে এইসব নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমরা জাস্ট তোমাদের পড়াশোনায় ফোকাস করো। আর তোমাদেরকে হচ্ছে যা বলেছি, তোমরা হচ্ছে ক্লাসগুলো হচ্ছে রিভিশন দাও, এই রিভিশন দিবে। আর টপিক তোমরা জিজ্ঞেস করে হচ্ছে কোন টপিকের উপর থেকে হচ্ছে পরীক্ষা হবে, এখন থেকে হচ্ছে যতগুলো টপিক পড়ানো হয়েছে প্রত্যেকটা টপিকের উপর থেকে কি মেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো থাকবে সবগুলো টপিকের উপর থেকে, ঠিক আছে? তো সবাই হচ্ছে ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও। তোমাদের পরীক্ষার রেজাল্ট আসতে চলতেছে, তার ভিতরে আরেকটা পরীক্ষা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে একটা কথা আছে না যে লোহায় লোহা কাটে, ঠিক সেভাবে তোমাদের পরীক্ষার ভয় কাটিয়ে দিবে। আচ্ছা, তো আজকের মতো ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তোমাদের পরীক্ষার্থে। আর আমার বিগত ক্লাসগুলো হচ্ছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও, যে তোমরা যারা হচ্ছে আমার সবগুলো ক্লাস করেছো তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে একটু জানিয়ে দাও আমাকে, যে তোমাদের হচ্ছে বিগত যে ক্লাসগুলো হয়েছে আমাদের। আচ্ছা, তো সবাই থাকো, তো আল্লাহ হাফেজ। তোমরা হচ্ছে এখন পড়াশোনা করো, পড়াশোনার উপরে হচ্ছে এক্সামের টপিক তো বললে না, এক্সামের টপিক আমি বলে দিছি যে তোমাদের বিগত যত লেকচারগুলো হয়েছে সাধারণ জ্ঞানের সবগুলো লেকচারের উপর থেকে হচ্ছে প্রশ্ন হবে। আমরা লেকচারে যেসব পড়েছি ওইখান থেকে তোমাদেরকে হচ্ছে প্রশ্ন করব বিগত লেকচারের টপিকগুলো থেকে। হ্যাঁ, যে একজন বলছে 1 থেকে 11 লেকচারার রয়েছে, 1 থেকে 11 পর্যন্ত সবগুলো লেকচার না, 1 থেকে 10 পর্যন্ত। কত? 1 থেকে 10, 1 থেকে 10। আজকে তো হচ্ছে আমরা লেকচার 11 পড়েছি, 1 থেকে 10 যা আমি লিখে দিই। এক্সাম এক্সাম হচ্ছে 1 থেকে 10। 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত তোমাদের যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিকের উপর থেকে হচ্ছে পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, তো
তো ভালো থাকো তোমরা সবাই, অনেক ভালো থাকো, তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ তোমরা খুব ভালো রেজাল্ট করবে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, পরবর্তী এক্সামে। আল্লাহ হাফেজ।